আচ্ছা, আমরা আজকে মানে খুব সিম্পলি একটা দেখবো আর কি। ওয়েবসাইট মানে সিম্পল, বাট অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু এরকম একটা ওয়েবসাইট বানাবো আর কি। একদম শুরু থেকে, স্টার্টিং থেকে, যাতে অনেকেই বলছিলেন যে আপনাদের একদম শুরু থেকে কিছু কিছু কারো প্রবলেম আছে। তো দেখা গেছে যে পুরাপুরি আপনার ওইভাবে শুরু করা সম্ভব না, যে সময় নিয়ে যে একদম, কারণ আমাদের টাইম তো কম। তো আমি এমন ভাবে দেখাবো যে আপনি যদি একটু ট্রাই করেন তাহলে দেখা গেছে যে পারবেন। তো দেখেন, এখানে আমি যে ক্লাস 2 এর যে ইয়াটা দেখছি, যে আমরা একটা সিম্পল ওয়েবসাইটের কথা চিন্তা করি, তারপরে আমরা যে ফোল্ডার করব, ফোল্ডারের ভিতর তো আমাদের প্রজেক্টটা থাকবে। তো ফোল্ডারের যে স্ট্রাকচারটা কেমন হবে দেখেন। জাস্ট উপরে লক্ষ্য করেন যে আপনার একটা, প্রথমে একটা ফোল্ডার নিলাম, প্রজেক্ট ফোল্ডার, বা এখানে যে কোনো নাম থাকতে পারে। আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই ক্লায়েন্টের কাজের কোম্পানির নাম হচ্ছে, ধরেন একটা কোম্পানি, কি বলে, যে কোনো একটা কোম্পানির নাম বলেন তো। আচ্ছা, আর আর ফাউন্ডেশন। তা আর আর ফাউন্ডেশন নামে আমি একটা ফোল্ডার করলাম। করার পরে তো এটার ভিতরে যে ফোল্ডার থাকবে, ভিতরে আমরা ফাইলগুলো মানে রাখবো। তো এখানে ফাইলগুলো রাখার সময় যে এখানে দেখেন, প্রথমে সিএসএস, তারপরে ইমেজ ফোল্ডার, তারপরে জেএস ফোল্ডার, তারপরে ইন্ডেক্স এইচটিএমএল, তারপরে স্টাইল সিএসএস, এরকম। তো মানে ফোল্ডার গুলো, মানে ফোল্ডার যে তিনটা আছে, এই তিনটার ভিতর আবার মানে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ধরনের ফাইল থাকবে। যেমন সিএসএস ফোল্ডারে আপনার রেসপন্সিভ ডট সিএসএস, আরো বিভিন্ন ধরনের সিএসএস থাকতে পারে, ওটা আপনার ইচ্ছা মতো আর কি। তারপর ইমেজের ভিতর অনেক ধরনের ফোল্ডার নিয়েও রাখতে পারেন, সাজায় রাখতে পারেন। যেমন স্লাইডারের জন্য বিভিন্ন ইমেজ আছে, এগুলো আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। মানে যত গুছায় করবেন কাজটা, তত স্মার্ট ডেভেলপার হিসেবে আপনার থাকবে। আপনি একটা কাজ গুছায় করবেন, সেটা যদি সুন্দরভাবে গুছানো থাকে, ক্লায়েন্ট দেখে কিন্তু সেটা খুব তার ভালো লাগবে, বা ক্লায়েন্টই বলেন বা যে কেউ দেখলে বোঝা যায় না ডেভেলপারটা অনেক ভালো। তো পরে যদি এডিটিং করা লাগে কোড, তখন সে ইজিলি করতে পারবে, তাই না? আর যদি হিবিজিবি করে করেন, অনেকে আছে যে অনেক হিবিজিবি কোড করে, তো দেখা গেছে যে পরে যদি ওটা আবার ঠিকঠাক করা লাগে, তো ক্লায়েন্ট তো অন্য অন্য কাউকে দিয়ে ঠিক করাবে, তাই না? তখন কিন্তু তার সমস্যা হয়, তখন মনে মনে কিন্তু অনেক গালি দেয়। সে গালিটা কি আলটিমেটলি আমাদের উপর পড়বে। তো সেই জন্য আমরা খুব সাজায় কাজ করব। তো এখন সিএসএস দেখেন, আমি মানে মূলত প্রথমে মানে যে জিনিসটা দরকার আমাদের প্রজেক্ট রান করানোর জন্য, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল আর স্টাইল সিএসএস। ইন্ডেক্স দিয়ে আমরা কি করব, এইচটিএমএল ফাইল দিয়ে, ওটা দিয়ে আমরা কি করব, যে স্কেলিটন যে আছে, মানে স্ট্রাকচারটা ওয়েবসাইটের, ওইটা আমরা দিব আর কি, দাঁড় করাবো, গঠন। তারপরে হচ্ছে স্টাইল সিএসএস যেটা আছে, ওইটা আপনার মানে সাজাবো, স্টাইল দিব। তো এই দুইটা ফাইল থাকলেই কিন্তু আমাদের চলে। কিন্তু আমরা যে মানে মানে বাহিরেও কিন্তু ওই ফোল্ডার গুলো না নিয়ে আমরা কিন্তু বাহিরেও রাখতে পারতাম ইমেজ বা সিএসএস ফাইল গুলো, কিন্তু আমরা সাজাবো, সুন্দর করে সাজাবো, সেই জন্য আমরা ফোল্ডার করে সুন্দর করে নিয়ে নিছি। তো দেখেন, এখানে আমরা এই ইন্ডেক্স এইচটিএমএল বা স্টাইল সিএসএস টাও কিন্তু আমি সিএসএস এর ভিতরে রাখতে পারতাম। আপনাদের একটা প্রশ্ন থাকা উচিত ছিল যে সিএসএস ফাইল, তাহলে কেন সিএসএস ফোল্ডার রাখলাম না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আলাদা কেন নিলাম, কারণ হচ্ছে যে আপনার যখন আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তখন কিন্তু ওয়ার্ডপ্রেস দুইটা ফাইল মানে দরকার। যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ইন্ডেক্স এইচটিএমএল আর স্টাইল সিএসএস, এই দুইটা ফাইল আপনার দরকার। সে ওইভাবে করবে আর কি, থিমটাকে চিনবে ওয়ার্ডপ্রেস ওই স্টাইল সিএসএস দিয়া। স্টাইল সিএসএস টা এই জন্য বাইরে রাখতে হবে, মানে এটা আগে থেকে প্র্যাকটিস করলেন যাতে ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনি ওইটা মানে সমস্যা না হয়, এই জন্য। আর আর যেটা হচ্ছে সিএসএস এর ভিতরে আপনি ফোল্ডার না করেও সবগুলো সিএসএস একসাথে একটার পর একটা সাজিয়ে রাখতে পারেন, অনেকগুলো সিএসএস, যেমন রেসপন্সিভ সিএসএস যেটা দরকার, তারপরে বুটস্ট্র্যাপ সিএসএস, তারপরে আরো বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করবেন, ওইগুলোর সিএসএস থাকবে, ওই ফাইলগুলো আপনি রাখবেন। আর ইমেজের মধ্যে তো আমি বললাম, ইমেজের ভিতর বিভিন্ন ফোল্ডার করে রাখতে পারেন বা একসাথে অনেকগুলো রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। আর জেএস এর মধ্যে যত jQuery লাইব্রেরি ইউজ করবেন, বিভিন্ন স্লাইডারের যে লাইব্রেরি গুলো আছে, নিবু স্লাইডারের জন্য দেখছেন না, ইউজ করছেন যারা, jQuery ইউজ করতে হয় লাইব্রেরি, ওইগুলো রাখবেন। তারপরে হচ্ছে আপনার, তারপরে দুইটা তো আছে,
তা আমরা এখন এখানে এই স্ট্রাকচার যে দেখালাম এটাতে কারো কোনো প্রশ্ন আছে? জি। ও আচ্ছা, ইন্ডেক্সটা তো ইন্ডেক্স এইচটিএমএল এটা তো বাইরে রাখতেই হবে, কারণ আপনারা দেখেন স্লাগ দেখেন, আমি যখন আহ, এখানে যখন আমি লিখবো ইন্ডেক্স, দেখেন এটাকে বলে স্লাগ, মানে এই যে এই এই মানে এই অ্যাড্রেসটা, এই যে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল, তো এটা লাস্টের যে অংশটুকু এটা হচ্ছে স্লাগ। তো এটা ওয়ার্ডপ্রেসে গেলে আপনার এই টার্মের সাথে পরিচিত হবেন। তো এটা ইউনিক হয়, মানে এক একটা মানে লিংক, মানে এটার লিংকও বলতে পারেন, এটা ইউনিক, এটা বিভিন্ন মানে স্লাগ কখনোই একটার সাথে আরেকটা মিলবে না, বুঝছেন? আপনার ব্যাপার হচ্ছে যে এরকম যে আজকে এই যে বিল্ডিং আসছেন, এই বিল্ডিং এর অ্যাড্রেসটা ইউনিক না, নাম হয়তো বা মিলে যেতে পারে, কিন্তু ধরেন 152 নম্বর বিল্ডিং বা 155 নম্বর বিল্ডিং, কিন্তু এরকম কিন্তু অন্য জায়গায় পাবেন না বা আশেপাশে নাই। তো এরকম যদি আপনার এখানে যদি অ্যাড্রেসটা মিলে যায় তাহলে তো আমাদের খুঁজে পাওয়া সমস্যা, সেই জন্য ফ্ল্যাগটা ইউনিক হতে হবে। তো এখানে যদি আমি ইন্ডেক্স এইচটিএমএল দিই, তাহলে দেখেন এই এই পেজটা শো করতেছে না, সে কিন্তু মানে আপনার এটা আসলে এই যখন আমি, এটা তো লাইভ সার্ভারে আমার যে ডোমেইন হোস্টিং ওখানে আছে, তো যখন আমি প্রজেক্টটা রান করাবো, জি আসেন, যখন প্রজেক্টটা রান করাবো তখন কিন্তু সেই ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আগে খুঁজবে, আগে কি খুঁজবে, ইন্ডেক্স এইচটিএমএল, তারপরে এই ইন্ডেক্স এইচটিএমএল এর ভিতর দেখবেন আপনারা যারা কাজ করছেন, যারা করেন নাই তারা একটু পরে বুঝবেন। তো যারা কাজ করছেন তাদেরকে বলতেছি যে ওইটার ভিতরে কিছু লিঙ্কিং আছে, লিঙ্ক, যে মানে সিএসএস লিঙ্ক, তারপরে স্ক্রিপ্ট লিঙ্ক করা আছে, ওইগুলো কিন্তু সে খুঁজবে ইন্ডেক্স এর মাধ্যমে, ইন্ডেক্স এইচটিএমএল এর মাধ্যমে কিন্তু বাকিগুলো খুঁজবে, মানে এই সিএসএস ফোল্ডারের ভিতরে যে ওইটা নিচে চলে গেছে না, সিএসএস ফোল্ডারে যে আপনি এই মেইন সিএসএস নামে বা কাস্টম সিএসএস নামে যে এটা রাখছেন, ওইটা কিন্তু খুঁজে পাবে ইন্ডেক্স এইচটিএমএল এর মাধ্যমে। প্রথমে কিন্তু ইন্ডেক্স এইচটিএমএলটাই খুঁজবে, মানে করবে, রান করাবে, তারপরে ওইটার মাধ্যমে সবকিছু মানে করবে, মানে এইচটিএমএল, হ্যাঁ ওইখানে লিঙ্কিং করা থাকবে, যে ওই লিঙ্ক অনুযায়ী সে ওইখানে যাবে, ওইখানে গিয়ে তারপরে সার্ভারে থেকে নিয়ে আসবে আর কি কন্টেন্ট গুলো বা স্টাইল গুলা নিয়ে আসবে, পরে জাভাস্ক্রিপ্টের ফাইল গুলা কি করা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? আপনি যখন কাজ করবেন আরো মানে বুঝতে পারবেন বিষয়টা। হলে এটা ম্যান্ডেটরি, যেটা রাখতেই হবে, ইন্ডেক্স এইচটিএমএল এটা রাখতে হবে বাইরে, স্টাইল সিএসএস এটা রাখতে হবে, না রাখলেও সমস্যা নাই, এইচটিএমএল এর জন্য সমস্যা নাই, কিন্তু ওয়ার্ডপ্রেস এর জন্য সমস্যা। তো সেই জন্য আমি বলতেছি যে রাখাই উচিত, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে এক সময় কাজ করব, তাই না? এটা গুড প্র্যাকটিস, যে বাইরে রাখাটা গুড প্র্যাকটিস, তো ভিতরে রাখলে আবার ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আপনার আবার ভিতরে আপনি স্টাইল সিএসএস রাখতে পারেন, কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের জন্য আরেকটা ফাইল করতে হবে স্টাইল সিএসএস, কারণ ওইটা দিতেই হবে আপনাকে মাস্ট। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ আপনি মানে আপনি একটা প্রজেক্টের ভিতর আমরা পরে কথা বলি, হ্যাঁ। তো আচ্ছা, আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ, আমি ই করবো। তো আপনার উত্তরটা দিই আমি, যেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা প্রজেক্ট ফোল্ডারে ঢুকেন, ঢুকার পরে আপনি যদি কাজ করেন, প্র্যাকটিস করলে এমনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কি কি আছে, কারণ প্রথমে আপনার চোখে পড়বে ইন্ডেক্স এইচটিএমএল, এটা পড়বেই, বা ওয়ার্ডপ্রেস এর জন্য পড়বে কি ইন্ডেক্স পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, ওর তখন কিন্তু এইচটিএমএল থাকবে না, ডট পিএইচপি। তো এরকম মানে আপনার চোখে পড়বে যে কোনটার ভিতর কোনটা আছে, তারপরে আপনি ফোল্ডারের ভিতরে কি কি আছে এটাও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ও আচ্ছা আপলোড করবেন, হ্যাঁ হ্যাঁ, হোস্টিং এ যখন আপলোড,
সাথে সাথে ডিলিট করতে মানে হ্যাঁ হ্যাঁ ওইটা তো সার্ভারে সার্ভার অটো 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 ধরে ফেলবে আর কি ইন্ডেক্সটা সে প্রথমে দেখবে যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে কিনা এইচটিএমএল টেমপ্লেটের ক্ষেত্রে আর ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে সে খুঁজবে ইন্ডেক্স ডট পিএইচপি এই ফাইলটা আছে কিনা এই দুইটা জিনিস মানে দুইটার জন্য দুইটা ওয়ার্ডপ্রেস এর জন্য ওইটা তো আর যেটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গিয়ে দেখতে পারবেন যে এখানে কি কি আছে এবং কি কি আপনি চেহারা দেখে বুঝতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেসে আছে নাকি আর ওয়ার্ডপ্রেসে আছে কিনা সেই সাইটটা দেখার জন্য কন্ট্রোল ইউ দিয়ে দেখতে পারবেন এখানে দেখেন ফাইলগুলো কিভাবে আসছে লিঙ্কিং কিভাবে আসছে তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এখানে এই যে ডাব্লিউপি কন্টেন্ট হাবিজাবি লিঙ্কিং করা থাকবে তো ওইটা দিয়ে বুঝতে পারবেন যে আছে এটা কিন্তু এইচটিএমএল মানে টেমপ্লেট এটা ওয়ার্ডপ্রেসে না ওয়ার্ডপ্রেসের একটাতে দুই আচ্ছা, একটা কাজ করছিলাম এটা লিঙ্কটা ভুলে গেছি বাংলা আইটি আচ্ছা যাই হোক এটা তো অন্য ও আচ্ছা হ্যাঁ ওইটাই দেখাই কারণ আমি রিসেন্টলি একটা কাজ করছি ইউরো বাংলা আইটির ওই সাইটটা বানাইছিলাম ওইটা আর কি এই আপনার ওয়ার্ডপ্রেসে ছিল ওইটা দেখেন এখানে দেখেন মানে এটা চেহারা দেখে বুঝতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেসে কিনা তারপরে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এনজিএক্স এই যে আপনার ডোমেইন নামটা ডোমেইন নেম তারপরে স্ল্যাশ তারপর ডাব্লিউপি কন্টেন্ট তারপরে প্লাগইন তো ডাব্লিউপি কন্টেন্ট মানে কি ডাব্লিউপি সংক্ষেপে হচ্ছে ওয়ার্ডপ্রেসের তাহলে আপনি বুঝে গেলেন যে এটা ওয়ার্ডপ্রেসের তাহলে মানে এগুলো মানে সোর্স থেকে আপনি ইজিলি দেখতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেসে আছে না এইচটিএমএল তো আমরা যেটা হচ্ছে যে আহ, তো এই স্ট্রাকচার ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে কারো কোনো কি আছে আমরা একটা সিম্পলি একটা করি ভিনা আচ্ছা আমরা প্রথমে কি করব যে একটা প্রজেক্ট ফোল্ডার করব একটা কি নাম দেই বলেন আচ্ছা আরআরএফ দিলাম আচ্ছা দিই দেওয়ার পরে আমরা প্রথমেই যে জিনিসটা আপনাদের দরকার যে জিনিসটা ইনডেক্স ডট এইচটিএমএল এটা না হলে হবে না এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা জিনিস এখন ইনডেক্স কেন হলো বলতে পারেন ইনডেক্স না হলে তো অন্য কিছু দিতে পারি মানে এই ফাইলটার নাম ইনডেক্স কেন হলো আচ্ছা এই বেশিরভাগ সার্ভারে যেমন ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ইনডেক্সটাই মানে ইনডেক্স ডট এইচটিএমএল টা ওই প্রথম সে খুঁজে আর কি। তো মানে ইনডেক্স ডট পিএইচপি আর কি। তারপরে ইনডেক্স হ্যাঁ জি ইনডেক্সের তো হচ্ছে আপনার ইনডেক্স মানে হচ্ছে শুরু এর বাংলাটা আর কি একটা ওয়ার্ড এটার কোনো নাই এইচটিএমএল এর মতো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরকম কিছু নাই যাই হোক তারপরে হচ্ছে আমরা একটা স্টাইল সিএসএস নেই ন্যূনতম রিকোয়ারমেন্ট আমরা তো আপনারা তো ফাইল বানাইতে পারেন মানে এই যে টেক্সট ফাইল নিয়ে তারপরে এক্সটেনশন গুলো কি করা আর কি
তারপরে আমরা ফোল্ডার নেই, সিএসএস ফোল্ডার নেই। আইএমজি বা ইমেজেস যেটা নিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে ধরেন জেএস। তো আমরা আপাতত এইগুলোর ভিতরে কিছুই নিলাম না, জাস্ট আমি একটা রেসপন্সিভ সিএসএস যেটা অবশ্যই লাগবে আপনাদের রেসপন্সিভ করার জন্য, মানে এটা বিভিন্ন অল অল ডিভাইস মানে সাপোর্টেড এরকম কিছু মানে করার জন্য, আপনার ওয়েবসাইটটাকে সাপোর্ট করার জন্য বিভিন্ন ডিভাইসে, যেমন স্মার্টফোন আছে, ছোট ফোন আছে, নোকিয়ার ছোট যে আছে ওগুলার স্ক্রিন রেজুলেশন 300 বা 320 এরকম হতে পারে। তারপরে আছে ট্যাবলেট, এগুলার ভিতর এগুলা সবগুলোকে সাপোর্ট করানোর জন্য আরেকটা ফাইল নেব রেসপন্সিভ সিএসএস। রেসপন্সিভ রেসপন্সিভ সিএসএস। তো এগুলার ভিতরে কিছুই করলাম না, জাস্ট আমি ইনডেক্স ফাইলটাকে আমি ওপেন করি। তো ওপেন করার পরে যেটা হচ্ছে আমি আচ্ছা, আমরা যে HTML5 এর জন্য যে আমরা কোডগুলি আছে ডক টাইপ, তো ওটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, আমরা ওইটাও করতে পারি, যে আপনারা ওই এটা জানেন, আপনারা কি ব্র্যাকেট ইউজ করা শুরু করছেন? আই না, ওইটা হচ্ছে এক্সক্লেমেশন সাইন, আশ্চর্যবোধক চিহ্ন আছে না, ওইটা ওইটা দেওয়ার পরে একটা ট্যাব দিলেই হবে, জাস্ট ট্যাব। আপনারা কি ব্র্যাকেটস ইউজ করা শুরু করছেন? তো এখানে কি কি আছে আমরা দেখি, যে ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এর, মানে আপনি কিভাবে চিনবেন যে এটা আসলে HTML5 না 4 এ লেখা? তো এটা HTML5 মানে ব্রাউজার কিন্তু আপনার, মানে যখন ব্রাউজারে দিবেন বা এটা যখন হোস্টিং এ বা সার্ভারে দিবেন, তখন আপনার কি বলেন ওই এটা এই কোডটা দেখে সে বুঝবে যে এটা পিএইচপি, মানে সরি HTML5 এই কোডটা। তো এখানে HTML দেখেন, এখানে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট আছে, এটা ইংলিশ সেজন্য ইএন দেওয়া আছে। তারপরে এটা কিভাবে শুরু হলো, হেড, আপনারা তো ট্যাগ। আচ্ছা, আমি নিচে যেটা হচ্ছে এটা দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই, যে অ্যাঙ্গেল ব্র্যাকেট সম্পর্কে ধারণা আছে আপনাদের? এই যে মানে ট্যাগ লেখার শুরুতে এটা দিয়ে শুরু করতে হয়, যেমন আমি HTML, তারপরে আপনার ক্লোজ করব, তো ক্লোজ করলে যে চলে আসে, এটা দুইটা চলে আসে, অটো ইয়া চলে আসে। তো এখানে ক্লোজ করার সময় দেখেন শুরুটাও যেরকম শেষটাও সেরকম, বাট এখানে একটা আছে স্ল্যাশ, স্ল্যাশ দেয়া আছে, এটা শেষ হইছে, ট্যাগটা শেষ হইছে, এটা হচ্ছে ডাবল ট্যাগ। কিন্তু কিছু ট্যাগ আছে যেগুলো সিঙ্গেল, যেমন ধরেন আইএমজি, হ্যাঁ। তো এটা কি লেখা ঠিক আছে আমার? সামনে না, এখানে, এখানে হবে না? ঠিক আছে, আচ্ছা, good। তো এইভাবেই ট্যাগ গুলো লিখতে হয়। এখন তাহলে আমরা করি ওই, তো আমরা ট্যাগ, একটা HTML ফাইল আপনার ট্যাগ এইভাবে শুরু হবে, যে হেড, হেড দুইটা জিনিস, দুইটা পার্ট থাকে উপরে নিচে, একটা হলো হেড, একটা হলো বডি, ঠিক আছে? তো আমাদের মানুষেরও তো দেখা গেছে মাথা আছে, তারপর নিচে বডি, ঠিক মানে এই যে মানে এই ল্যাঙ্গুয়েজটা যে বানাইছে সে ওইভাবে বানাইছে আর কি, হেড বডি এইভাবে চিন্তা করে। তো এই হেডের ভিতর দেখেন আপনার মেটা আছে 4 সেট। তো মেটা ট্যাগের ইউজটা এসইউ বা আরো হাবিজাবি অনেক ব্যাপার আছে, ওইটা আমরা না দেখি, পরে ওইটা হয়তো বা বিস্তারিত বলা যাবে। এখন আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আপনার কোথায় শো করবে বলেন তো? ব্রাউজারের একদম সেই উপরে আর কি, তো এখানে যদি আমি আরআরএফ লিখি, তো আমরা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আরআরএফ, তো আমরা আমরা উপরে আরআরএফ শো করাবো। তো লিখলাম, লেখার পরে যেটা হবে যে এই এই টাইটেলটা
আমরা যেহেতু আহ, আহ, মানে কিছুদিন পরে ওয়ার্ডপ্রেসে যাব, তখন দেখা গেছে এই টাইটেলটা লেখা লাগবে না, মানে এইটুকু আমাদের লেখা লাগবে না। এখানে আমরা ফাংশনে কিছু মানে পিএইচপি কোড লিখবো বা কিছু ফাংশন লিখবো, সেটার মাধ্যমে সে এখানে চলে আসবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস মানে প্রজেক্ট ফোল্ডারের নাম অনুযায়ী সে ওইখানে চলে আসবে, টাইটেলটা চলে আসবে। তো এইচটিএমএল আমাদের লিখতে হবে আর কি। তারপরে এখন আমরা যে আরো দুইটা ফাইল নিছি সম্ভবত, যেটা হচ্ছে স্টাইল সিএসএস আর একটা হচ্ছে রেসপন্সিভ সিএসএস। তো আমরা কিন্তু এটাতে মানে যেহেতু ব্রাউজার শুরুতে দেখতেছে index.html, দেখার পরে সে কিন্তু এখান থেকে মানে যে যত লিঙ্কিং ব্যাপার স্যাপার আছে সবকিছু কিন্তু সে খুঁজবে। তো এখানে কিছু আছে নাই, কারণ আমাদের ওই লিঙ্ক করা নাই। তো আমরা লিঙ্ক করব। লিঙ্ক করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, আমি শুরুতে একটা জিনিস বলছি যে আপনাদের গুছিয়ে কাজ করার, সবসময় গুছিয়ে কাজ করার, যে যে কোনো ডেভেলপার যে কেউ ইউজার দেখলে বুঝতে পারে যে কাজটা সুন্দর সুন্দর হয়েছে এবং এডিট করতে পারে অল্পতে। আপনি যদি গুছাইয়া করেন তাহলে সরি, যেটা হচ্ছে যে আপনার কমেন্ট করতে হবে, মানে কোড গুলা কমেন্ট করা। এটা কেউ প্র্যাকটিস করছে? কারো অভ্যাস আছে, হ্যাবিট আছে? আচ্ছা, তো এটা হচ্ছে মানে আমি যেটা বলছি, আমি ক্লায়েন্টের কাজ আপনার হয়তো বা কমেন্ট না করে দিলে চলবে, সমস্যা নাই, কিন্তু করে দিলে ভালো। সে আপনার কোডটা ভালোভাবে নেবে আর কি, সুন্দরভাবে মানে সেই করবে আর কি, অ্যাকসেপ্ট করবে। কিন্তু থিম ফরেস্টের যারা কাজ করবেন ওটা তো আরো কোয়ালিটি আরো বেশি, মানে ক্লায়েন্টের থেকে থিম ফরেস্টের কোয়ালিটি আরো বেশি। তো সেখানে অনেক কিছুই রুলস রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করে আমাদের কোড করতে হয়। তো সেইখানে আমাদের কিন্তু অলওয়েজ কমেন্ট করতে হবে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা মানে স্টাইল সিএসএস এর ভিতর সবকিছু এভরিথিং কমেন্ট করে দিতে হবে যে এইটা, এই যে লিঙ্কিং করতেছি এটা কিসের লিঙ্কিং সেটা আমরা কমেন্ট করতে হবে। এইচটিএমএল এ যেটা কমেন্ট করার জন্য যেটা করতে হয়, এরকম করে শুরু, তারপরে আমি লিখলাম মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এক্সক্লেমেশন সাইন, তারপরে দুটা ড্যাশ, তারপরে হলে আপনি লিখবেন যে কি এটার কিসের লিঙ্কিং। যেমন আমাদের এটা হলো মেইন ফাইল, মানে মেইন সিএসএস ফাইল, তাহলে আমি লিখলাম মেইন সিএসএস ফাইল, তারপরে হলো দুইটা ড্যাশ, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। ঠিক আছে, এ হচ্ছে কমেন্ট ফাইল। তো এইটা আপনি করলেন, এটা লেখার পরে আপনি লিঙ্ক করে দেবেন। তো আমি লিঙ্ক করতেছি, লিঙ্ক, তারপরে কি থাকে লিঙ্ক ট্যাগের ভিতর? হ্যাঁ, আচ্ছা। তো আমরা মানে ওইভাবে না গিয়ে আমরা তো দ্রুত কাজ করতে হবে ফার্স্ট, তো সেটা করার চেষ্টা করি। লিঙ্ক আর ট্যাব দিলেই কিন্তু চলে আসবে। কোনটা? ওই যে লাস্টে, হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ। কিন্তু ব্যাপার হচ্ছে HTML5 বা নতুন মানে যে আপডেটেড যে ভার্সন, এগুলাতে আপনার সিঙ্গেল ট্যাগের ওই স্ল্যাশটা লাগে না, না দিলেও চলবে, সমস্যা নেই। ওটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো এখন লিঙ্ক যেহেতু করলেন, লিঙ্ক স্টাইল শিট, এটা কি কোন ধরনের মানে স্টাইল শিট এটা? তারপরে হচ্ছে HREF এর ভিতর আমি মানে আপনি লিঙ্কিং করবেন, তো আপনার কোথায় আছে ফাইলটা? না, ডেস্কটপে তো আছেই, বাট মানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের এটার বলে রুট ডিরেক্টরি, মানে এটার নাম হচ্ছে রুট ডিরেক্টরি, মানে ওইখানে আছে সরাসরি আমাদের ফাইলটা, কিন্তু স্টাইলস সরাসরি ওইখানে আছে, ওইটা তো ওইখানে নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি জাস্ট স্টাইল সিএসএস লিখলেই হবে, এটা লিখলেই হবে। এখানে আবার যদি আমাদের এটা যদি আমাদের ইয়েতে থাকতো, অন্য কোনো ফোল্ডারের ভিতর থাকতো, তাহলে আমি আবার চিনাই দিতাম। তো আমি এটারে ডাবল করি, করে আমাদের ওই রেসপন্সিভ আরেকটা ফাইল লিখছি, ওইটা আমি নেই। হ্যাঁ, কোনটা? রেসপন্সিভ, রেসপন্সিভ ডট সিএসএস, এই জিনিসটা আমি লিখলাম। এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ডাবল কেন? না ওই ওই কিসের? আচ্ছা প্রথম, আচ্ছা ও আচ্ছা, ওইটা হলো কন্ট্রোল ডি। ডি, ডি মানে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি। তো এখন আপনারা যেটা মানে যেটা হচ্ছে রেসপন্সিভ সিএসএস, একজন বললেন যে সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, তাহলে এটা পাবে না। দেখেন পাই কিনা, আমি সেভ করে
যদি আমি এটারে রান করার চেষ্টা করি, দেখেন এখানে তো আমি কোনো কন্টেন্ট দেই নাই, তাই মানে ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক। তো এটার সোর্স দেখেন, তো আমি যদি এইটাতে যাই তাহলে কিন্তু style.css পাচ্ছে, কিছুই লেখা নাই সেজন্য ব্ল্যাঙ্ক আসতেছে। বাট আমি যদি ওইটাতে যাই, পাবে না। কেন পাবে না? কারণ আমরা ডিরেক্টরি চিনাই দেই নাই, ওই ওই ডিরেক্টরি চিনাই দেই নাই। তো আমরা চিনাই দেই এখন, ধরেন সিএসএস ফোল্ডারে আছে, আমি যা যা যে সব ফোল্ডার মানে যে নাম দিয়ে রাখবেন ওই ফোল্ডারে চিনাই দেবেন। এখন দেখি আমরা যে মানে সে পায় কিনা। দেখছেন? ও আচ্ছা, এটা অন্যটা মনে হয়। আচ্ছা, দেখছেন এখন কিন্তু পাইছে যে সার্ভার নট ফাউন্ড বা এই সেই এগুলো দেখায়নি। তো এরকম করে প্রত্যেকটা ফাইল আপনি বিভিন্ন ফোল্ডার রাখতে পারেন, ভিতরে একটার ভিতর আরেকটা ফোল্ডার, আরেকটার ভিতর আরেকটা ফোল্ডার, কিন্তু ওইভাবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ওইভাবে চিনাই দিতে হবে, তাহলে আর কিছু না। তো এই এই গেল। তারপরে আমরা যদি মানে বডির ভিতর আপনি যে ধরেন এই ওয়েব পেজে যে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটার ভিতরে যে কন্টেন্ট দিবেন, উপরে থাকবে একটা হেডার বা লোগো থাকবে, লোগোর সাথে মেনু থাকবে, তারপরে ব্যানার থাকবে, স্লাইডার যেগুলো মানে স্লাইড হবে, তারপর নিচে কন্টেন্ট থাকবে, প্রমোশনাল এরিয়া, তারপরে নিচে মেইন কন্টেন্ট এই সেই থাকবে, তারপরে ফুটার থাকবে। তো এই সবগুলো লিখতে হবে আমাদের কোথায়? বডির ভিতরে। তো আমরা লেখা শুরু করি। যেমন ধরেন আমি প্রথমে এই পুরা মানে এই পুরা পেজটাকে আমি একটা র্যাপার বা একটা কিছুর ভিতর নিয়ে নিই। এটা র কোডিং, আমি যেটা করতেছি এটা র কোডিং, মানে এটা হচ্ছে কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া। আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারতাম কিন্তু করি নাই, স্টার্টিং সেহেতু আমি করি নাই। বুটস্ট্র্যাপ করলে আমার অটো অনেক কিছু চলে আসতো এখানে, মানে কন্টেইনার রো এই সেই হাবি যাবে। আপনারা কি বুটস্ট্র্যাপে কাজ করছেন? কেউ করেন নাই? বুটস্ট্র্যাপ সম্পর্কে কোনো আইডিয়াই নাই? বুটস্ট্র্যাপ হচ্ছে চমৎকার একটা জিনিস, আপনাদেরকে কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে হবে। বুটস্ট্র্যাপ মানে বুটস্ট্র্যাপের হচ্ছে ফাইল থাকে, সিএসএস থাকে, জেএস থাকে। আপনারা যখন কাজ করবেন মানে অনেক কিছুই আপনি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারবেন, বুঝছেন? মানে জাস্ট ওইটার মানে ওইটা ইউজ করা মানে হচ্ছে আপনি কম পরিশ্রম করবেন, আউটপুট পাবেন বেশি। মানে অনেক কিছুই রেডি করা আছে এই জিনিসটা এরকম যে, আচ্ছা আমি এখানে শুরু করি যে ধরেন কি দিব, মেইন র্যাপার না, এটার একটা র্যাপার দিয়ে আমি করে নিলাম, র্যাপারের ভিতর রাখলাম। কি জি বলেন? জি, হ্যাঁ হ্যাঁ, তাই, হ্যাঁ। ও আচ্ছা, এটাও এখন মানে ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে এটা এখন লাগে না, মানে এইটুকু এনাফ। ওই যে রিলেশনটা দিবেন আর এইচআরএফ যেটা এটা দিবেন। তো মেইন র্যাপারের ভিতর আমরা কি চাচ্ছি আসলে অ্যাকচুয়ালি, দেখেন আমরা কয়টা সেকশন চাচ্ছি এখানে। উপরে উপরে একটা মেনু, আমরা তো সিম্পল একটা করবো আর কি। উপরে হেডার দিব, তারপরে ব্যানার দিব, তারপরে একটা প্রমোশনাল এরিয়া দিব, তারপরে একটা কন্টেন্ট এরিয়া দিব, তারপরে ফুটার দিব। তাহলে কয়টা হলো? পাঁচটা। পাঁচটা না ছয়টা? আচ্ছা আমরা এই তাহলে আমরা যদি হেডার না, হেডার হেডার এরিয়া দিই, এরিয়া, হেডার এরিয়ার ভিতরে আপনার দেখেন, আমি যদি এটাতে যাই দেখেন, এটার যে আছে আপনার, উম, আচ্ছা এটা না, অন্য একটা সাইটে, যেমন ধরেন প্রথম আলো। আচ্ছা এই ফুল ফুল যে স্ক্রিন এবং কন্টেন্ট, ভিতরে যে কন্টেন্ট দেখছেন, তো দুইটার কিন্তু মাঝখানে মানে দুই দিকে কিন্তু স্পেস আছে, এদিকে আছে, ওইদিকে আছে, ওই পাশে আছে। তো মানে ওয়েবসাইটের ইগুলা এরকমই হয়, অনেকগুলো আছে সাইট, যেমন ধরেন ফুল স্ক্রিন হয় মানে ফুল উইড, একদম ফুল উইড, মানে কোনো স্পেস থাকবে না।
আবার অনেকগুলো আছে মানে বেশিরভাগই হয় এরকম যে দুই পাশে স্পেস থাকবে, এইদিকে থাকবে, এইদিকে মাঝখানে থাকবে। তো ওইটারে আমরা কন্টেইনার বলি। বুটস্ট্র্যাপে ওইটা হচ্ছে কন্টেইনার, বুটস্ট্র্যাপের ক্লাস, ওইটা কন্টেইনার ক্লাস দিলেই ওইটা পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু র কোডিং করতেছি নিজের ইচ্ছা মতো, তো আমাদের এরকম একটা দিতে হবে। যেমন ধরেন এখানে আমি আহ, একটা, ও আচ্ছা, আপনারা ক্লাস টাস নেওয়া তো বুঝেন কিভাবে ক্লাস নেয়। ওই যে ডিপ লিখে তারপরে ক্লাস নিছি, ক্লাসের ভিতর আমি ভ্যালুটা, হ্যাঁ, শর্টকাটে হচ্ছে আপনি জাস্ট ওই ডট দিয়ে তারপরে এই যে দেখেন ডট দিয়ে লিখতেছি, ডট আমি একটা নিয়ে নেই, আর আর এফ কন্টেইনার, আর আর এফ কন্টেইনার, হ্যাঁ, লেখার পরে আমি ট্যাব দিব, চলে আসছে না ট্যাব, হ্যাঁ, এই হলো। তাহলে আমাদের কি মানে একটা এরিয়া হলো হেডার এরিয়া। তো এটারে আমি কি করি, ডুপ্লিকেট করি। আমাদের কয়টা দরকার, পাঁচটা না, 2 3 4 5, পাঁচটা দরকার। তো আমি এগুলো নামগুলো চেঞ্জ করে দিই, যেহেতু এটা আরেকটা এরিয়া, সেহেতু এই ক্লাসের নামটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাপারটা বুঝছেন? কারণ এটা হচ্ছে স্লাইডার এরিয়া, স্লাইডার বা ব্যানার এরিয়া। তারপরে হচ্ছে আপনার এটা কি কি বলবো আমি, প্রোমো এরিয়া, প্রোমো বা প্রমোশনাল এরিয়া যেটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ধরেন কন্টেন্ট এরিয়া, হ্যাঁ, মেনু আমরা হেডারের ভিতর রাখি, মানে লোগোর সাথে এক পাশে লোগো থাকবে, এক পাশে মেনু থাকবে, এরকম আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে রাখতে পারেন, ওরা ডিজাইনের ডিজাইন যেরকম থাকে। তারপরে হচ্ছে ফুটার, ফুটার এরিয়া, ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু পাঁচটা এরিয়া নিলাম, এরিয়া নেওয়ার পরে যেটা হচ্ছে আমাদের HTML5 এর কিছু নিজস্ব ট্যাগ আছে, ওগুলো আমাদের ইউজ করতে হবে। ওগুলা হচ্ছে থিম ফরেস্টের জন্য ম্যান্ডেটরি, মানে ওগুলো দিতে হয়। এই যে প্রথমে যে আমরা হেডার এরিয়া নিছি, তো হেডার এরিয়ার কিন্তু আহ, এই ট্যাগটারে ডিপ ট্যাগ না নিয়ে আমরা যদি মানে আমরা HTML5 এর জন্য চিন্তা করি, তখন আমরা হেডার ট্যাগ নিব। এটা সম্পর্কে কেউ পরিচিত, মানে আপনাদের ধারণা আছে হেডার ট্যাগ? ওটা হচ্ছে হেডার ট্যাগের জন্য হেডার, আপনার কোনটুকু হেডার সেইটুকু আপনি হেডার ট্যাগের ভিতরে রাখবেন, আর ভিতরে ডিপ ডিপ করে আপনি সবকিছু নিয়ে নিলেন। ক্লিয়ার বিষয়টা? এই যে যেমন ধরেন আমি দেখাই, আহ প্রথম আলোতে আমি যদি যাই, এটার হেডারটা আসলে এটা তো হিবিজিবি একটা মানে অনেক অ্যাড ট্যাড দিয়ে হিবিজিবি করে ফেলাইছে। তো যে যাই হোক, আমরা কিন্তু হেডার হেডার এই যে এই পর্যন্ত শিরোনাম এই পর্যন্ত ধরতে পারি, মানে এই পর্যন্ত হেডার ধরতে পারি, মানে এই যে ইয়ার এটার উপর থেকে আর কি, শিরোনামের উপর, মানে শিরোনাম পর্যন্ত। তো এই হেডারটা ইম্পর্টেন্ট এই জন্য, যখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, বারবার কিন্তু ওয়ার্ডপ্রেসের কথা আসতেছে, কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই কিছু কিছু জিনিস মাথার ভিতর আপনার ঢুকে যায় যে ওয়ার্ডপ্রেসের জন্য কি কি করতে হবে, মানে প্রাইমারি যে জিনিসগুলো, এগুলো কিন্তু পরে ভুল করবেন না। এটা না বলবো না আমি, ওয়ার্ডপ্রেসের জন্য বললে কি সমস্যা হবে? কারণ এটা বললে কিন্তু আপনাদেরই ভালো হবে। তো এই হেডারটা যদি আপনি হেডার ট্যাগের ভিতর রাখেন, যখন আপনি ওয়ার্ডপ্রেসে কি করতে হবে, আবার এই এইচটিএমএল ফাইলগুলোকে আবার ইনডেক্স এইচটিএমএল কে আপনি ভাগ ভাগ করবেন, ওয়ার্ডপ্রেসে ভাগ করতে হবে। ওটা আসলে এখন নাও বুঝতে পারেন, কারণ এটা হচ্ছে এরকম যে আপনি হেডার এই পর্যন্ত আছে, তো ওইখানে আবার ইনডেক্স ডট এইচটিএমএল রে আমরা ইনডেক্স ডট পিএইচপি বানাবো। তো বানায়া তারপরে ওইখানে হেডার ফুটার আলাদা করব। কারণ হচ্ছে এই ধরেন এটা এক পেজের একটা সাইট বানাচ্ছি, কিন্তু যদি আপনার একটা কাজ প্রজেক্ট দেওয়া হয় যে 30 পেজের, 30 পেজেস, তখন আপনি কি করবেন, প্রত্যেকটার জন্য হেডার তো একই থাকে, ফুটারও কিন্তু একই থাকে, আপনি ওয়েবসাইট গুলো দেখবেন হেডার ফুটার একই। তা আপনি কিন্তু প্রত্যেকটা ফাইলে কিন্তু হেডার ফুটার আপনার করা লাগতেছে। তো এটা আপনি এটা HTML এর জন্য কিন্তু এইভাবেই করতে হবে, মানে হেডার ফুটার করা লাগে। কিন্তু ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা হচ্ছে আপনি হেডার ফুটারটা আপনি করতে পারবেন আলাদা করে, ওই হেডারটা হেডার ডট পিএইচপি দিবেন, আর এখানে ডাইকে দিবেন, কল করে দিবেন যে পিএইচপি গেট হেডার, মানে যে কোনো ফাইলে গেট হেডার করে ডাইকে দিলে সে অটোমেটিক্যালি হেডারটা চলে আসবে। তখন আপনি আলাদা এই 30টা পেজের জন্য 30টা হেডারের কোনো চিন্তা করতে হবে না, জাস্ট হেডার ডট পিএইচপি আর হচ্ছে ফুটার ডট পিএইচপি। ব্যাপারটা ক্লিয়ার? এই জন্য
এই হেডার ট্যাগটাও এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি কোনো ডেভেলপার যদি সেই করতে পারে, মানে সে দেখেই বুঝে ফেলবে যে হেডার এই পর্যন্ত, ব্যাপারটা বুঝছেন, যে এই পর্যন্ত হেডার, সে কিন্তু এইটুকু কাইটা নিয়ে আসে যখন ওয়ার্ডপ্রেসে করবে তখন এইটুকু কাইটা নিয়ে কাট করে নিয়ে সে হেডার ডট পিএইচপি তে পেস্ট করে দিবে, ইজি। তারপরে আমি একটা জিনিস প্রথমে দেখালাম যে এই জিনিসগুলো প্রত্যেকটা সেকশন বা এরিয়া আপনার কমেন্ট করতে হবে। যেমন ধরেন কেমনে কেমনে আমি একটা দেখাই দিই যে এটা হচ্ছে হেডার এরিয়া, লেখলেন যে স্টার্ট, এটা স্টার্ট হলো, তারপরে এই হেডার শেষ যে জায়গায় আরেকটা স্পেস দেন, তারপরে হচ্ছে এখানে এন্ড, সরি স্টার্ট এন্ড, এইভাবে লিখে দিলেন তো সে বুঝতে পারবে, যে কমেন্ট দেখে বুঝতে পারবে যে এটা আসলে কোন জায়গায় স্টার্ট হচ্ছে কোন জায়গায় এন্ড হচ্ছে। সুন্দর না বিষয়টা? এটা যদি আপনি সোর্স কোড করেন দেখেন যে দেখতেও সুন্দর লাগবে। এটা রিলোড করা হয়নি, দেখছেন সোর্স কোডে কত সুন্দর করে আসতেছে, মানে জিনিসটা কত গুছানো লাগতেছে, তাই না? এখন আমরা প্রত্যেকটা এরিয়া এইভাবে দিয়ে দিব, আমি দিলাম না, আপনারা মানে প্র্যাকটিস করবেন যেহেতু সময় কম, তো প্রত্যেকটা এরিয়া এইভাবেই করবেন। তো এখন আমাদের যেটা হচ্ছে আমরা হেডার নিয়ে কাজ করি, হেডারের ভিতরে আমরা কি দিব, বাম পাশে একটা লোগো দিব, ডান পাশে একটা নেভিগেশন দিব, মেনু দিব। তাহলে আমরা লোগো নিয়ে আসি, তো আমরা যে কোনো একটা লোগো বাছাই করি, RRF এর লোগো, যে কোনো একটা লোগো পিএনজি, সবচেয়ে ভালো হয় পিএনজি ফরম্যাটে দিয়ে দিলে, পিএনজি পাখি, কোনটা এটা, এটা কি পিএনজি আছে দেখি, হ্যাঁ এটাই নিলাম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমাদের যে আপনার যে প্রজেক্ট ফোল্ডার ওইখানে রাখতে হবে, ইমেজেস ক্লাস 2 আরআরএফ ইমেজেস, এখানে কি রাখবে, কি নামে রাখবেন, আপনি নাম দিতে পারেন, তো মানে এটা লোগো, লোগো নাম দিয়ে দিলেন। তো তারপরে আরেকটা আর নেওয়ার দরকার নেই কিছু, ইমেজ এই পর্যন্তই। আমরা এইখানে যেহেতু এই কন্টেইনার, মানে এই কন্টেইনার, এটা যে মানে আরআরএফ কন্টেইনার নিছি, এটার ভিতর আবার দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে মানে লেফট লেফট ডিপ, আর একটা হচ্ছে রাইট ডিভিশন, তো দুইটা ভাগে ভাগ, সেই জন্য আমি ভিতরে আরো দুইটা ডিপ নেই। আপনি ইচ্ছা মতো ডিপ নিয়ে কাজ করবেন, যত ডিপ নিয়ে কাজ করবেন, সুন্দর করে কাজ করবেন, তত আপনার কাজ করতে, স্টাইল করতে ওটা ইজি হবে। ধরেন আমি যদি নেই লোগো নামে একটা ডিপ নিলাম, তারপরে আরেকটা হচ্ছে মেইন মেনু বা মেনু বা নেভিগেশন, নেভিগেশন সব এক। তো লোগো, আমরা লোগো নিছি, লগ নিছি না, আচ্ছা এখানে আমরা এই লোগো যে নিলাম, এর নামে ডিপ নিলাম, এখানে আমরা ওই ইমেজটা রাখবো, ইমেজ, তো ইমেজ ট্যাগ আছে আইএমজি ইমেজ, তো এখানে দেখেন অ্যাট্রিবিউট আছে সোর্স, এসআরসি, এএলটি। এএলটি এর কাজ কি জানেন? এটা হচ্ছে যে আপনার সোর্সে যে আপনি লিংক দিবেন বা যেটা দিবেন, যা কিছু দিবেন সোর্সে, তো ওইটা যদি না পায়, সে না পায়, তখন অল্টারনেটিভ একটা কিছু পাবে, সেখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারেন যে এটা সাইট লোগো, দিস ইজ সাইট লোগো, সাইট লোগো। আমরা যদি এটা সেভ করে যদি রান করি, দেখেন যেহেতু আমরা দেই নাই লগ,
ইমেজটা আমরা দেই নাই, সেই জন্য এই অল্টারনেটিভ টেক্সটটা আসছে। এটা গুড প্র্যাকটিস। আপনি যদি নাও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু আপনার দিলে ভালো আর কি। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার সার্ভার ডাউন, মানে ইমেজ গুলো লোড হইতেছে না, একটু দেখাই দিল যে এটা সাইট লোগো, সে অন্তত এইটুকু আইডিয়া করতে পারবে যে এটা এখানে লোগো আছে। তো যাই হোক, এখানে আমরা সোর্সটা করে ফেলাই। আমরা কি নিছিলাম, লোগো ডট পিএনজি নাকি, এটা না? তো এটা আমার ডিরেক্টরি মানে চিনে দিতে হবে, কারণ আমি এটা সরাসরি রুট ডিরেক্টরিতে রাখি নাই। যদি রুট ডিরেক্টরিতে রাখতাম তাহলে কিন্তু লোগো ডট পিএনজি দিলে আসতো। তো আমরা এটারে কি আইএমজি, ওই যে আমার কিন্তু অটো চলে আসছে, দেখছেন? তো এখন যদি আমি সেভ করে রান করি, চলে আসছে, কিন্তু সুন্দর দেখাচ্ছে না আর কি। এটা আরো সাজাইতে হবে আর কি, এটা আমরা তো স্টাইল করব পরে। এখন আমরা নেভিগেশনের জন্য আমরা একটা মেনু করি। তো এখানে দুই ধরনেরই আছে। একটা লিস্ট, এটাকে বলা লিস্ট বা লিস্টিং। এটা হচ্ছে অর্ডার লিস্টিং আর আনঅর্ডার লিস্টিং, ও এল ইউএল। তা আমরা ও এল না নিয়ে ইউএল নেই, তো ব্যাপার হচ্ছে যে এখন ইউএলটাকে, ইউএল এর ভিতর কি, এটা হচ্ছে একটা লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো এটার ভিতর একটা এলআই থাকবে, লিস্ট থাকবে। তো আমি দেখাইলে বুঝতে পারবেন। এলআই, তারপর হচ্ছে এটার আবার আপনি করে দিতে পারেন, অ্যাঙ্কর করে দিতে পারেন। অ্যাঙ্কর বুঝেন? লিঙ্কিং আর কি, লিঙ্ক করে দিতে পারি। মানে এটা হচ্ছে, আমরা তো নেভিগেশনের মানে হচ্ছে যে এইখান থেকে আমি নেভিগেট করতে পারবো ইজিলি, বিভিন্ন জায়গায় যাইতে পারবো, মানে বিভিন্ন পেজে যাইতে পারবো। তো ওইখানে আমি বিভিন্ন সাইটে যাইতে পারবো, ওইখানে যদি লিঙ্কটা আমি বসাই দিই, মানে তখন আমি ওইটা করতে পারবো। তো আমি এই শর্টকাটটা আপনাদের জানা আছে, মানে এটা কিভাবে লিখলাম? এই দেখেন, আবার আমি করি, ইউএল, ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা, তারপরে এলআই, তারপর হচ্ছে এ, তারপরে মানে এইভাবে দিবেন আর কি, একটার পর একটা আর কি। একটার ভিতরে আর একটা আছে, মানে হচ্ছে এটা কোথায় আছে, এল এর ভিতরে, এল আই, মানে এলআই টা কোথায় আছে, ইউএল এর ভিতরে, এইভাবে। তা আমি ট্যাব দিয়ে দিলাম, সাথে সাথে চলে আসলো, আমার ওইভাবে লেখা লাগবে না। হ্যাঁ জি, হ্যাঁ, তারপরে লাস্টে ট্যাব দিবেন। তো এখানে আমি একটা লিখি যে এটা হোম, হোম নামে একটা নেভিগেশন লিখলাম, তারপরে আমি কয়েকটা ডুপ্লিকেট করলাম, তারপরে হচ্ছে অ্যাবাউট আস, তারপরে কি লেখা যায়, সার্ভিসেস, সার্ভিসেস নামে পেজ থাকে, তারপরে কি থাকে, ব্লগ, ব্লগ, তারপরে আছে কন্টাক্ট। আমরা এই কয়টাই দিলাম। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো অনেকগুলো দিতে পারেন ডিজাইন অনুযায়ী। তো দেওয়ার পর আমরা দেখি কেমনে আসছে। মানে এটা আনঅর্ডার লিস্ট হিসেবে আসছে। অর্ডার লিস্ট আসলে দিলে কি হইতো, ওএল দিলে কি হইতো, 1 2 3 4 এইভাবে আসতো। তাই এখন আমরা স্টাইল করব, মানে এটাকে স্টাইল করি। তো আপনারা এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করে যে ফায়ারওয়ার্ক দিয়ে স্টাইল করে, এটা পারেন? হ্যাঁ, আচ্ছা, তো ভালো। এখন আমরা, এটা হচ্ছে মেইন রেপার, দেখছেন? তো এখানে আমরা মানে সিএসএস এ কিছু, মানে এই রিসেট কোড লেখা লাগে, যেটা শুরুতেই লেখা লাগে। তো আমরা বেশি কিছু লিখবো না, জাস্ট এইটুকু লিখি যে একটা স্টার, সিএসএস কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়, এই যে মানে ইগুলা, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আপনার জানেন তো এগুলা। তো এখানে আপনি দিলেন, এটা হলো রিসেট কোড, মার্জিন 0, প্যাডিং 0, জাস্ট এইটুকু দিলাম। দেখেন এখানে কিন্তু আসছিল আমার কিছু, সব দিক দিয়ে কিছু একটা প্যাডিং আসছিল বা মার্জিন আসছিল, ওই যে সাদা। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখন ওইটা কিন্তু চলে গেছে, ওইটা আমার দরকার নাই, বা ওই প্যাডিং টুকু তো আমার দরকার নেই, আমি ইচ্ছা মতো আমার। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্যাডিং মার্জিন হচ্ছে আপনার, আরেকটু পরে বুঝতে পারবেন, প্যাডিং হচ্ছে আপনার দুইটা কন্টেন্টের ভিতরে যদি আপনি, বা
স্পেস রাখতে চান তখন প্যাডিং দিয়ে স্পেস করা যায়, মানে বড় করা যায়, মানে দুইটারে সরানো যায় বা মার্জিন দিয়ে সরানো যায়। তো দুইটা প্রায় কাছাকাছি জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট আছে, ওটা আমরা ইউজ করলে বুঝতে পারবো। তো মেইন র্যাপারে ভিতর আমরা আছে হেডার। তো হেডারের ভিতর আমরা কি দুইটা ডিপ নিছিলাম, একটা হলো কন্টেইনার। তো আমাদের হচ্ছে প্রথম আলোতে আমরা দেখলাম যে দুই পাশে কিন্তু স্পেস ছিল, মাঝখানে কন্টেইনারটা ছিল, তাই না? তো আমরাও এরকম করব। তাহলে আমাদের কন্টেইনার উইথ কত দিব, মানে ভিতরের যে এটার উইথ 960। 960 অনেক ছোট হয়ে যায়। হ্যাঁ, ওটা অবশ্যই ডিজাইনের উপর, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় যে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, বুটস্ট্র্যাপের ওই কন্টেইনারের উইথ হচ্ছে 1170 বা 69, 1170, বুঝছেন? ওই মানে 1100, এটাই স্ট্যান্ডার্ড আর কি। ম্যাক্সিমাম সাইট ওই 1170 দিয়েই হয়। হ্যাঁ, মানে ওই রেসপন্সিভ করার করলে ওটা ওই হবে। আর বুটস্ট্র্যাপ দিয়ে করলে আপনার রেসপন্সিভের কাজটা একেবারে আহ, আরো ইজি হবে, অনেক অনেক ইজি, অনেক পরিশ্রম কমে কমে যাবে। তো আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল শুরু করব তখন কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করব। এখন মানে রেকর্ডিং করতেছি। তো এখানে যে ক্লাসটা দিলাম আরআরএফ কন্টেইনার, এই ক্লাসের আমি একটা দিব, মানে উইড দিব, কারণ এটা দেখেন প্রত্যেকটা এরিয়ার ভিতরে কিন্তু এইটা আছে, রাখছি কারণ হচ্ছে আমার ইয়ের দরকার আছে, মানে ওই উইডটার দরকার আছে। এখন আমি যদি এখানে আমি অ্যাড রুল করে, অ্যাড রুল বুঝেন তো, অ্যাড রুল করে আমি যদি উইড দেই, কত দেবো, 1170 দিলাম, হ্যাঁ? তাহলে দেখেন এখানে যদি আমি কার্সর নেই তাহলে 1170 পাচ্ছে, কিন্তু মাঝখানে যায় নাই। মাঝখানে আছে, বাম দিক থেকে আছে। তো এখন যদি আমি মার্জিন 0 অটো দেই তাহলে কিন্তু সে মাঝখানে চলে যাবে। মাঝখানে আছে, মাঝখানে আছে না? কন্টেন্ট মাঝখানে নাই, কারণ ওইটা কাজ আছে আরো, কিন্তু আমার ফুল যে কন্টেইনার এটা কিন্তু মাঝখানে চলে গেল, বাম পাশে ডান পাশে জায়গায় নেই। তো এইটারে আমি কি করব, অ্যাড না কপি রুল করে এখানে দিয়ে দিলাম, সেভ করলাম, ঠিক আছে? এখন আমরা ভিতরে কাজ করি, ওই লোগোর কাজটা করি। তো দেখা গেছে যে এটা আমার তো মানে যেহেতু বাম পাশে হবে আর এই নেভিগেশনটা হবে ডান পাশে, তো আমরা এটারে কপি মানে অ্যাড রুল করি, অ্যাড রুল করে সে বাম পাশে হবে, তার মানে ফ্লোট লেফট। ফ্লোট যদি করি, ফ্লোট লেফট রাইট করা যায় মানে সিএসএস এর মাধ্যমে, তাহলে ফ্লোট লেফট করলে বাম পাশে থাকবে, রাইট করলে ডান পাশে থাকবে, এরকম। তো ফ্লোট লেফট, তারপরে এটার একটা উইডথ দেই, যেহেতু এটার একটা স্পেস মানে উইডথ দেওয়া দরকার যে কত। তো আমরা কি করব, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার কি করা, উইডথটা পার্সেন্টেজ হিসেবে দেওয়া। তাহলে কি, মানে যখন আমি এটারে ছোট করব, মানে ট্যাবলেট ডিভাইসে ও স্মার্টফোনে যাব, তখন কিন্তু অটোমেটিক্যালি সে উইডথটা পাবে পার্সেন্টেজ, যে আপনার এটার উইডথ হচ্ছে আপনার কত, ধরেন 1400 পিক্সেল বা 1200, 1400 পিক্সেল, এই ফুল স্ক্রিন এটা 1400 1500 পিক্সেল। তো এখন যদি আমি এটারে চাপায় ছোট করি, মানে এটার এটার 100% পাচ্ছি, মানে এটার 100% হচ্ছে, মানে এটার 50% হচ্ছে এইটুকু, কিন্তু আমি যখন এটারে চাপাবো তখন ওটার 50% কি এই পর্যন্ত থাকবে, মানে অতটুকুই থাকবে, কারণ সে তার রেশিও অনুযায়ী আরো কমবে, মানে তার তার উইট অনুযায়ী সে কমবে। তো সেই জন্য আমরা এখানে উইট দেবো কত, ধরেন 20% দিলাম, 20% দিলাম, হ্যাঁ? তো এটার ডান দিকে একটু জায়গা রাখবো, স্পেস রাখবো, খালি যায়, মানে যেটা ব্ল্যাঙ্ক স্পেস না হয় সুন্দর লাগবে না। মার্জিন রাইট, এটা এটা দিলাম 2%। তো এই পার্সেন্টেজ দেওয়ার কারণে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে ইয়াতে। আপনি কিন্তু পিক্সেল দিয়ে দিতে পারেন, দিতে পারতেন উইড দিতে পারতেন যে যেহেতু 1170 আছে আপনি দিতে পারতেন যে 200 পিক্সেল, আর বাকি থাকতো যা তা মার্জিন দিতেন, তারপরে আবার ডান দিকে যতটুকু বাকি থাকতো ততটুকু দিতেন, যে 800 বা 900। কিন্তু আমি পার্সেন্টেজ দিতেছি কারণ আমার মানে আরেকটা উদ্দেশ্য আছে, আমি রেসপন্সিভের সুবিধা পাবো এটার। তো এখন আমি যদি এটা কপি রোল করি,
তারপরে আমি যেটা করব, ভিতরে যে ইমেজটা আছে দেখেন, ইমেজটা অনেক বড়, তাই না? শুধু ইমেজ আসলো, তো আমি একটু নেস্টেড করে দেই, তাহলে হয় ভালো হয়। লোগো ডট এই জিনিসটা বুঝেন, মানে ক্লাস নেস্টেড করা, যেহেতু ইমেজকে আমি মানে সিএসএস স্টাইল দিব, তো এটার আগে, কারণ আমাদের অনেকগুলো ইমেজ ট্যাগ থাকতে পারে, যদি শুধু ইমেজ দেই তাহলে কিন্তু সবগুলা ওই স্টাইল পাবে। তো সেই জন্য আমি কিন্তু উপরে যে একটা ডিপ আছে, লোগো নামে ডিপ, তো ওই লোগোটা আমি ধরাই দিলাম ওইখানে। তো এই জন্য এখানে জাস্ট ডট লিখবেন, তারপরে অনেক সময় অটো কারেকশনের কারণে চলে আসবে আর কি। তো এখানে যদি সরি উইথ দেই, এটার সবসময় ইমেজের উইথটা 100% রাখার চেষ্টা করবেন। তো এটা যেহেতু হয়েছে, আপনার লোগোটা আমাদের বাছাই করা ঠিক হয় নাই, কারণ এটা একটু বড় হয়ে গেছে, লোগো আরো ছোট হওয়া উচিত, এটা সাইজটা একটু বড়। তো আমরা একটু পার্সেন্টেজ কমায় ছোট করে নিলাম, ধরেন এই পর্যন্ত রাখলাম। তো এখন আমরা যদি মানে করি, এই যেহেতু আপনার দেখেন লোগোটার উপরে নিচে কোনো স্পেস নাই, খারাপ লাগতেছে না? তো এটারে আমরা করতে পারি, মার্জিন প্যাডিং দিতে পারি। ধরেন প্যাডিং দিলাম, প্যাডিং দেওয়া বুঝেন তো কেমনে দিতে হয় জানেন? এই যে আমি যে লিখলাম প্যাডিং 20 পিক্সেল 0, এটার মানে কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলতে। আচ্ছা, আমি বলে দেই, অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না। যে জিনিসটা হচ্ছে, প্রথম যে 20 পিক্সেল দিছি, এটা হচ্ছে আপনার কোন উপরে নিচে পাবে। উপরে হচ্ছে দেখেন, এখানে ধরে দেখেন, ওই যে কালার অংশটুকু উপরে বেগুনি কালার আছে, না কি কালার, এটা বেগুনি কালার। তো উপরের যে বেগুনি কালার, এটা হচ্ছে 20 পিক্সেল পাইছে, নিচে 20 পিক্সেল পাচ্ছে। এখন যদি সাইড দিয়েও আমি দিতাম ধরেন 10 পিক্সেল, তাহলে দেখেন সে কিন্তু সাইডও পাইল। ব্যাপারটা হচ্ছে এর প্যাডিং এর কাজ। মার্জিন দিলেও মার্জিন দিতে পারতেন। তো এই হচ্ছে বিষয়, আমি সাইডে দিব না, সেজন্য আমি জিরো, আর জিরো দেওয়ার পরে পিক্সেল দেওয়ার দরকার নেই। তো এটা দিলাম। তারপরে আমরা হালকা করি, ওই নেভিগেশনটা ঠিক করি। নেভিগেশনটা তো আমরা এখানে দেখেন, লোগোটা আপনি উইথ দিছেন, ফ্লোট লেফট করছেন, কিন্তু নেভিগেশনটা কিন্তু করা হয়নি, তাইলে দেখেন কেমন দেখাচ্ছে, মানে সেটা কেমন দেখাচ্ছে। তো আমি এটার করি কি, প্রথমে কি করব, ফ্লোট লেফট করব, তারপরে উইথ, ওইখানে কত পার্সেন্ট দেওয়া ছিল? 20। আচ্ছা, তাহলে বাকি থাকে কত? 80%, তাই না? কিন্তু নিচে চলে আসলো কেন? কেন কেন? না, বেশি হয়েছে কেন? আসলে পিক্সেল বেশি ছিল, ওইটা তো তার 100%ই পাওয়ার কথা। আমি আসলে বলতে চাচ্ছি, ওই যে মার্জিন দিছিলাম, মার্জিন রাইট 2%, মার্জিন রাইট 2% না, কারণ আমি 20% দিছি এদিকে, তারপরে 2%, 22% হয়ে টোটাল 22%। তো আবার ডান পাশে যদি আমি আবার 80% দিই, তাহলে টোটাল হয়ে গেল তো 102%, তাহলে 100% বেশি হয়ে গেল। তো এই জন্য আর কি, আমি যদি কমাই, দেখেন দুই দুই কমাইছি, তাহলে ঠিক হয়ে গেছে, মানে ডান পাশে চলে আসছে। তো এই নেভিগেশনটাকে আমি আচ্ছা ওইটা আমি পরে করি, আম, মাঝখানে আনার জন্য আগে আমি করি, যেটা হচ্ছে যে আমার এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা নেভিগেশন, যে নেভিগেশন বাংলা কি জানা আছে? নেভিগেট করতে পারি এমন জিনিস, মানে হচ্ছে মেনুর যেটা আর কি, ওইটাকে নেভিগেশন বলা হয়। তো প্রত্যেকটা নেভিগেশন শুরু হবে নেভ ট্যাগ দিয়ে, মানে ইউএল এর ঠিক আগ মুহূর্তে আপনি নেভ নামে একটা ট্যাব নেবেন, মানে ট্যাগ নেবেন, ট্যাগ। তো এইটা শেষ হবে এখানে, এটা হচ্ছে থিম ফরেস্টের রিকোয়ারমেন্ট, এটা এটা থিম ফরেস্টের রিকোয়ারমেন্ট এবং HTML5 ট্যাগ। এটা এর নেভ মানে হচ্ছে নেভিগেশন, তো এটা দিতে হবে।
তো এটা আমি দেই নাই। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পরে যেটা হচ্ছে, আমি নেভিগেশনে একটু স্টাইল করি। যেমন ধরেন এখানে ইউএল, হ্যাঁ, এই ইউএল টাকে অ্যাড রুল করি। ইউএল এর আগে নেস্টেড করে দেই কি আছে উপরে, নেভিগেশন ইউএল। তো মার্জিন জিরো, এগুলো সব মানে মার্জিন জিরো আপনার দরকার, আমরা মার্জিন সাইডের মানে কোনো দিকে মার্জিন দরকার নাই, তো এই জন্য মার্জিন দিলাম। প্যাডিং দরকার নাই, প্যাডিং দিলাম। তারপরে এই যে ফোটা ফোটা আছে এগুলো আমার দরকার নাই, ঠিক আছে। লিস্ট স্টাইল নান। তো তো এখন আমাদের এখানে কিছু মানে প্রত্যেকটা জিনিসকে আমাদের স্টাইল করতে হবে। যেমন ধরেন এখানে কি আছে, এখানে আপনার ইউএল এর ভিতর এলআই আছে, এল এর ভিতর এ আছে। তো এগুলো আমরা আপনারা মনে হয় জানেন, এই জন্য আমি খুব দ্রুত করে ফেলি। তো আমি এখানে এখানে ডুপ্লিকেট করলাম, এটারে দিলাম এলআই এগুলো। তারপরে এলআই এ হোভার, হোভারটা বুঝেন? হোভার করলে কি হয়, হাতের চিহ্ন আসে, কালার চেঞ্জ হয়। ওখানে আমরা বিভিন্ন দেখতে পাই, কালার চেঞ্জের অপশন রাখতে পারি। তাহলে কি হয়, ওইটা সুবিধা হয়। এই এলআইটা কি মানে আমরা চাচ্ছি যে এটা পাশাপাশি থাকুক, মানে উপরে নিচে না হয়ে পাশাপাশি থাকুক। তাহলে আমরা কি করব, একটা ডিসপ্লে নামে এক প্রপার্টি নিয়ে আসবো। ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে ব্লক হচ্ছে আপনার, ডিসপ্লে ব্লক করলে আপনার পুরো স্পেসটাই সে ব্লক করবে। তার যে তার আশেপাশের পুরো এরিয়াটুকুই ডানে বামে সে ব্লক করবে। আর যদি ইনলাইন দেই তাহলে সে ওই জায়গা ছেড়ে দিবে ডান পাশে ইয়ার জন্য। এই যেমন দেখেন এখন পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এখানে স্টাইল করি, ওইখানে এখানে স্টাইল করলে সুবিধা হবে। কি স্টাইল পায় নাই, সেভ তো করেছি এলআই এ। আচ্ছা, অনেক সময় এরকম হইতে পারে, আহ, নাও পাইতে পারে, তখন আপনি এটা না পাওয়ার কোনো কারণ দেখি না, তারপরে পায় নাই দেখি মেবি। এলআই, আচ্ছা। তো ইউএলএলআই এ, তো এটা আমি কি করব, যে আপনার এই আন্ডারলাইনটা আছে এটা আমি মুছে দেই। টেক্সট কি ডেকোরেশন, এমন করতেছে কেন? এই যে কিছু রিসেট কোড লেখা লাগে এটা, ওগুলো তো আমরা তো একদম মানে র কোডিং করছি। নেভিগেশন ইউএলএলআই হচ্ছে আপনার কি দরকার, ও আচ্ছা, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আন্ডারলাইন না, ওইটা হচ্ছে উল্টাটা লিখছি না। তারপরে হচ্ছে আপনার এটাকে আমি একটু প্যাডিং দিব, সাইডে দুইটা সবগুলো এক পাশে আসছে, পাশাপাশি প্যাডিং ধরেন আপনার দিলাম 10 পিক্সেল, উপরে নিচে 10 উপরে নিচে কিছুই দিলাম না, ঠিক আছে। সাইডে দিলাম, দুই পাশে দিলাম 20 পিক্সেল। এখন দেখেন আহ, সে ওটো জায়গা পাচ্ছে। এখন আমি যদি এগুলোর ফন্ট সাইজ করতে পারি, ধরেন ফন্ট সাইজ কত, 14 পিক্সেল দিতে পারি, বা একটু বড় 16 দিলাম। তারপরে এটার বড় হাতের বা ছোট হাতের ক্যাপিটালাইজ করতে পারি। টেক্সট কি ট্রান্সফর্ম প্রপার্টি, এটা হচ্ছে এটা কি আপার কেস বা লোয়ার কেস দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। কালার দিতে পারি, কালার কি দিব, কালো কালার দিই, কালো কালারই ভালো লাগবে। তারপরে ফন্ট ওয়েট নামে একটা ইয়ে আছে, তো ওইটা দিলে কি হয়, এই মানে মোটা হয় লেখাটা, এই যেমন ধরেন এমন হয়েছে এমন। তারপরে সেমি বোল্ড করতে পারে, ওটাকে বোল্ড বলা হয়। 400 হচ্ছে নরমাল, 400 হচ্ছে নরমাল। তারপরে যদি আমি 600 দেই এটা হচ্ছে সেমি বোল্ড, 700 দিলে বোল্ড।
এগুলো আমরা আরো মানে পরে আরো বিস্তারিত জানতে পারবো। তো আমি বোল্ড রাখলাম, রাখার পরে এটারে আমি কপি রুল করে আমি সেভ করে দিয়ে আসি। জি, হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দেই, ব্যাকগ্রাউন্ড কালারই অবশ্যই দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি এটারে দেই তাহলে তো সুন্দর দেখাবে না। আমি যদি পুরো ইউএলটাকে দেই, ধরেন FF0000, সরি বেশি হয়ে গেছে, 6টা হেক্স কোড, তো দিতে পারি, এটা ভালো দেখাবে না জিনিসটা, এই জন্য আমি just, আচ্ছা এখন আমি এটাকে এই নেভিগেশনটা আপনার উপরে আছে, তো এটাকে একটু নিচে নামাই দিই। নিচে নামাকে মার্জিন মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ কত, 20 পিক্সেল দিয়ে শুরু করি। ধরেন এই অবস্থায় রাখলাম 100 পিক্সেল। তো এটা এই নেভিগেশনটা আমি কোথায় দেব, না এটা কি ঠিক জায়গায় দিলাম? এই 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 নেভিগেশন মানে এই টোটাল মেনুটা আমি ডান দিকে রাখবো, কিভাবে বলেন তো? মানে এইটা এই লেখাগুলো ডান দিক থেকে আসবে, রাইট? হ্যাঁ তখন কিভাবে? না না না, টেক্সট অ্যালাইন্স লেফট সেন্টার রাইট, এরকম কিছু আছে। ওই যে রাইট দিছি, ইউএল কে দিতে হবে এটা, মানে টোটাল ইউএল এই লিস্ট পুরাটাই এই চলে আসবে। এখন যদি আমি এখানে বাড়াই, সে কিন্তু এই বাড়বে আস্তে আস্তে এই পর্যন্ত, মানে এদিক থেকে বাড়াবো, এদিক দিয়ে মানে হোমটা এখানে চলে আসবে, এদিক দিয়ে মানে আইটেম গুলো যোগ হবে, মানে মেনু আইটেম গুলো যোগ হবে। ক্লিয়ার? না এখানে ফ্লুট লেফট ব্যবহার করাটা মানে গুড প্র্যাকটিস না। ফ্লুট মানে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার মানে রাইট ব্যবহার করাটাই ভালো। তো ইউএল এলআই এ এগুলো আপনার মানে কিছু কিছু সেম জিনিস আছে, এগুলা প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে মাথার মধ্যে চলে আসবে। তারপরে ধরেন এটার হোভার কালারটা আমরা চেঞ্জ করি, তাই না? আচ্ছা এই হোভারটা দেবো একে, তো এর এই যে এখানে দেখেন এই কাজটা হোভার, এই কাজটা করছেন কখনো? এই স্টাইলের ভিতরে এখানে যে আছে অ্যাঙ্গেল ডাউন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হোভার এটা দেবেন, তাহলে হোভার ফাংশনটা আপনার ঠিক হলো আর কি। তো হওয়ার পরে আপনি এখানে অ্যাড রুল করে আচ্ছা আমি এইটুকু কপি করে নিয়ে যাওয়ার সুবিধা হবে। অ্যাড রুল করলাম করে, তো এটা কপি পেস্ট করার পরে এ এরকম করে হোভার লেখলে হোভার ফাংশনটা আপনার কাজ করবে, মানে ঠিক এইভাবে। এখন যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন কালার, কালার কি দিব আমি, ধরেন ওই সাদা দিয়ে দিছি না, হ্যাঁ এই যে লাল। এখন আমি এই যে দেখেন কার্সর রাখার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো এই সব সময় মনে রাখবেন যে যেখানে লিঙ্কিং আছে ওইখানে হোভার ফাংশন দিবেন, ঠিক আছে? আপনি মনে হয় আপনার ঘুম আসতেছে না? বেশি রাত জাগেন নাকি? রাত মানে রাত কি বেশি জাগা হয়? আচ্ছা, তো আমরা মানে ইউজাররা স্বাভাবিকভাবেই একটু মদন টাইপ থাকবে আর কি, মানে আমরা চিন্তা করবো সে কিছুই জানে না, কিছুই জানে না, কারণ হচ্ছে সে হোভার করতে গিয়ে দেখবে যে এখানে কালার চেঞ্জ হচ্ছে না বা কিছুই হচ্ছে না, তখন সে কি করছে, মানে ধরবে যে এটা কিছুই লিঙ্ক না বা কিছুই না, এইটা এখানে কিছুই নাই। তো সেই জন্য আমরা কালার অফ মানে কোনটা, ও আচ্ছা এটা হোভার করা আছে, এই যে আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে রাখছি সেই জন্য। তো এখানে যদি আমি চান চেক করে দিই তখন দেখেন চলে আসে। এখন আমি এটার ভিতরে এই প্রত্যেকটা অ্যাঙ্করের লিঙ্কিং এর ভিতরে আমি লিঙ্কিং করে দিতে পারবো। যেমন ধরেন www, আমি একটা লিঙ্ক দিয়ে দিই সরাসরি, বিভিন্ন পেজের লিঙ্ক দিতে পারেন, আপনার নিজস্ব পেজের বা অন্য একটা সাইটের লিঙ্ক দিতে পারেন, বা এটার লিঙ্ক দিয়ে দিই আমি এখানে। হ্যাঁ ওইটাও দিতে পারেন, ওইটাও দিতে পারেন।
সমস্যা নাই। ও এখানে আরেকটা পেজ ক্রিয়েট করে, যেমন ধরেন আমি এখানে আমরা অ্যাবাউট আস যে আমরা নিছি, অ্যাবাউট আস ওইটার জন্য একটা পেজ ক্রিয়েট করব, অ্যাবাউট আস। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার করতেই হবে যখন আপনার একাধিক ফাইল থাকবে, HTML ফাইল, তখন এইভাবে করতে হবে। তো এইটার যে এটা এটা আমরা শুধু বসাই দিব এখানে, তবেই কাজ করবে, কারণ এটা রুট ডিরেক্টরিতে আছে আপনার ফাইলটা, তাই না? এই যে এখানে আমি যদি এখানে যদি ওই এটা বসাই দিই, দেখেন পরে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন হোম পেজে নিচে দেখেন একদম এখানে লিংক আসছে না একটা, ওই যে ওই সাইডের লিংক, তারপরে অ্যাবাউট আস আসছে, দেখেন স্ল্যাগটা দেখেন, লাস্টে অ্যাবাউট আস HTML। আমি যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু ওই পেজে চলে যাচ্ছে। তারপরে অ্যাবাউট আসে ক্লিক করলে আমার অ্যাবাউট আস পেজটা হবে, কিন্তু একই পেজ, ওটার ভিতরে সেম কন্টেন্টের জন্য আছে। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই 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 নামটা মানে এক্সটেনশন সহ .html সহ ওইটা দিতে হবে লিংকের মধ্যে। আচ্ছা, তারপরে আমরা করি ওই আমরা যেহেতু আজকে স্লাইডার বানাবো না, মানে স্লাইডার অ্যাড করব না, সেহেতু একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রেখে দিই। ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড, অ্যাশ কালারের একটা ব্যাকগ্রাউন্ড, তাই নাই? আচ্ছা, এটা আমি দিব কি, মানে এই স্লাইডারটা হচ্ছে পুরা টুকু হবে, পুরা ফুল এরিয়া। তো এখানে আমি এই যেটা করছি যে এখন যদি স্লাইডার এরিয়াতে আসি, দেখা গেছে যে এখানে আমি একটা কন্টেইনার রাখছি, কিন্তু আমার এটার দরকার নেই, কারণ হচ্ছে স্লাইডারটা হবে ধরেন ফুল উইথ, ডান পাশে বাম পাশে জায়গা রাখবো না। তখন আমি এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে আমি ধরেন একটা স্লাইডারে তো ছবি থাকে, তাই না? ব্যানার ডিজাইন যে কোনো একটা কিছু। আসলে স্লাইডার ব্যানার, স্লাইডার কোনটা নেব, যে কোনো একটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা নেই, এটা সফট আছে। আর সবসময় মানে ওয়েবসাইটের ডিজাইন হবে এরকম যে আপনার এটা ব্যানার জেপিজি হিসেবে রাখলাম, তো যাতে চোখে না লাগে এমন কোনো কালার ইউজ করবেন না, ওটা আসলে ডিজাইনের ব্যাপার, আপনারা তো ডিজাইন দিয়ে দিবে, কিন্তু আপনিও যখন বানাবেন তখন এমন কিছু করবেন না যাতে চোখে লাগে। যেমন ধরেন এইটা আমি জাস্ট এটার ভিতরে আইএমজি ট্যাগের ভিতর দিয়ে দিলাম, ইমেজ ট্যাগের ভিতর কি নামে রাখছি আমি, ওই যে চলে আসছে বেটার ডট জেপিজি। ব্র্যাকেটস এর এই একটা সুবিধা, আপনার ডিরেক্টরিতে যে সব জিনিস আছে এগুলো অটো অটো চলে আসবে। আসলো না? না, এখানে দেখেন, ও আচ্ছা ওই ইয়ের ভিতরে না। ও আচ্ছা, আমি মনে হয় এই অ্যাবাউট আস পেজে আছি, দেখছেন? এই কারণেই আমি কিন্তু ওই যে অ্যাবাউট আসে ক্লিক করে ওইখানে চলে গেছি, তো এই জন্য এটা এটা দেখাচ্ছে, দেখছে এখন চলে আসছে, কিন্তু সে মাঝখানে আসলো, তো এটা আমাদের ফিক্স করতে হবে। একটা জিনিস দেখেন, মাঝখানে চলে আসার কারণ হচ্ছে আপনার একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া যখন কি করবেন, তো কন্টেন্ট গুলো উপরে চলে যেতে পারে, মানে তার যে এরিয়া, এই যে হেডার, হ্যাঁ, এই হেডার এরিয়ার যতটুকু স্পেস, এটার ভিতরে নিচের যে এরিয়ার কন্টেন্ট এটা ঢুকে যেতে পারে, নিচ থেকে উপরে ঢুকে যেতে পারে। তো এটা ঠেকানোর জন্য আপনার একটা করতে হবে। আহ, আহ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওভারফ্লো হিডেন হেডার এরিয়া, তো
এখানে ওভারফ্লো হিডেন যদি করে দেই, দেখেন সে নিচে মানে তার জায়গায় চলে আসছে। এখন দেখেন আপনি এখানে কার্সর করবেন, তার যে হেডারের যে এরিয়াটুকু সে কিন্তু দেখাই দিচ্ছে, আর এই স্লাইডারের টুকু সে দেখাই দিচ্ছে এরকম। তো আমি কি করব, এই মানে যেহেতু আমাদের প্রত্যেকটা এরিয়াতে এই জিনিসটা লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা এরিয়াতে এই জিনিসটা লাগবে ওভারফ্লো হিডেন, তাহলে আমরা এটা একটা কমন ক্লাস নিতে পারি যে আরআরএফ ওভারফ্লো, যে কোনো একটা জিনিস নিতে পারেন। আপনি হাবিজাব আপনার নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো হ্যাঁ জি, এটা আপনার ইচ্ছা, ফিক্স ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, এটা ইচ্ছা। তো এখানে আপনি ক্লাসটা দিয়ে দিয়ে একটা স্পেস দিয়ে, আপনার তো একাধিক ক্লাস নিতে পারেন, একটা ক্লাসের পরে স্পেস দিয়ে তো আরেকটা ক্লাস, তারপরে এই যে এটাতে দিলাম, এটাতে দিয়ে দিই, সবগুলাতে দিয়ে দিই। আচ্ছা, তো এখন দেখেন সেই ওই সমস্যাটা আমরা আর করব না, ওই যে সমস্যাটা করছিলাম, ঠিক আছে। এখন এটা অনেক ছোট হয়ে গেছে, মানে একটু এই জিনিসগুলো তো অনেক থাকে, ফুল উইথ থাকে। তো আমরা কি করি, উইথ 100%, যদিও এটা ইমেজ ভালো না আর কি, ইমেজের রেজুলেশন ভালো না, এই জন্য ফেটে গেছে, দেখেন মানে ভালো দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, আমরা এইটুকু নিয়ে যাই। তারপরে আমরা কি করব, আচ্ছা, এরকম করলাম। তারপরে যদি আমরা করি এই ইয়াতে আপনার স্লাইডারের নিচে চলে যাই, এটা স্লাইডারের ভিতর তো আমরা যে করি একটা লাইব্রেরি বসাবো, যেমন নেবো স্লাইডারে এসে, তারপরে এটা এখন এখন ওইটা এখন সময় কম সেই জন্য দেখাচ্ছি না। হ্যাঁ অবশ্যই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এখন আপনি পুরাটাও চেঞ্জ করতে পারেন, যেমন এই হেডারের ব্যাকগ্রাউন্ড কালার আমি কি কালার দিতে চান, ধরেন হালকা কালার, ডিডিডি চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, বা মানে এই দিতে পারেন হালকা, যত হালকা দিবেন জিনিসটা সুন্দর লাগবে আর কি। তো গাঢ় দিলে, ওই পিঙ্ক দিলেন, যে পিঙ্কের কথা বললেন, তো এটা তো মেয়েদের কালার, মেয়েরা পছন্দ করে, তাই না? এই কালার যদি দেন তাহলে আপনার সাইডে লোকজন ঢুকবে না। আচ্ছা, এটা আচ্ছা কালার নাই দিলাম। তারপরে আমরা কি করি, প্রমোশন এরিয়াতে আমরা কিছু রাখবো, কন্টেন্ট রাখবো, যেমন আমরা ফন্টসামের নাম শুনছেন? হ্যাঁ, ফন্টসাম শুনেন নাই? এমন কেউ আছে? আচ্ছা, ফন্টসাম আমরা ইনস্টল করি। ফন্টসাম থেকে আমরা আইকন নিব, গেট স্টার্টে যাবেন, গেট স্টার্টেডে যাওয়ার পরে এখানে যে সিডিএন আছে, আমরা সিডিএনটা নিব, এই লিঙ্কটা নিয়ে তারপরে আমরা কিসে বসাবো, আমাদের ইন্ডেক্স এইচটিএমএল যে আছে, এটার ধরেন এটা এখানে রাখলাম, এখানে রাখার, এখানে রেখে তো আপনার এখানে এটা একটু বলে দিব যে আমরা এসে কি কি ফাইল, এটা একটু বলে দিলাম। হ্যাঁ, ফন্ট অসাম, এই ফন্ট অসাম করলাম। তো এখন ফন্টসামে এই ফন্টসামের গুলা ইউজ করবো, আইকন গুলা ইউজ করবো, যেমন ধরেন এই আরআরএফ কন্টেইনারের ভিতর প্রোমো এরিয়ার ভিতর আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এটার নিচে তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে স্পেস নাই, আমরা কন্টেন্ট নিয়ে নেই। তো এখানে আমরা তিনটা ডিপ নেই, যেমন ধরেন তিনটা ডিপ, তিনটা আইকন থাকবে, নিচে কিছু কন্টেন্ট থাকবে, এরকম টাইপের। তো যদি নেই সিঙ্গেল, তো এরকম এখন আপনি যদি এরকম নেই, তো এখানে এটার ভিতরে প্রথমে উপরে থাকবে একটা আইকন, তো আইকনের তো এটার ক্লাস হচ্ছে এভাবে দিতে হয়, এফ এ, ফন্টসাম ইউজ করছেন সবাই? অনেকে ইউজ করে নাই। এফ এ তারপরে ই, এই স্ল্যাশ, মানে স্ল্যাশ না তো ড্যাশ, তারপরে হচ্ছে আপনার কি আইকন দরকার, একটা আইকন নাম বলেন।
যেমন ধরেন কক নামে একটা আইকন আছে, ওই যে গুল, তো এটারে ট্যাপ দেন, তারপরে এখানে নিচে একটু নিচে কিছু লেখা থাক প্যারাগ্রাফ। তো আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। কোত্থেকে নিয়ে আসতে হয় জানেন? আমরা সবসময় এইটা ইউজ করি, এই লরেন্স। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আসে অবশ্য, ডট নেটটা। এখান থেকে কিছু আমি ডামি টেক্সট নিলাম, অত অত নেওয়ার দরকার নেই, এই পর্যন্ত নেই। তারপরে আচ্ছা, এখন আমি যদি এই সিঙ্গেল যে নিছি, সিঙ্গেল, শুধু সিঙ্গেল নিছি না, promo, এইটাকে যদি আমি ডুপ্লিকেট করি তিনটা, তাহলে আমরা দেখি কি হয়। এরকম চলে আসছে। হ্যাঁ, জিনিসটা সুন্দর লাগতেছে না, কারণ এর কোনো স্টাইল দেই নাই। তো আমরা যদি স্টাইল দেওয়ার কি করি, স্টাইল দেই, তো এটা আসলে ফুল উইথ, মানে তার মানে ফুল উইথ পাচ্ছে, তা আসলে ফুল উইথটা তো আহ, থাকবে না, কারণ বাম পাশে মানে লেফট লেফট করে তিনটা থাকবে, ডিপ থাকবে। তো আমি যদি এটাকেও যদি সেম ফ্লোট কি দেবো, ফ্লোট লেফট, তারপর উইথ পার্সেন্টেজ যদি দেই, কত আসবে? 33.33 এরকম পার্সেন্ট যদি দিয়ে দিই, তাহলে তো একটা সমস্যা, ধরেন আপনার মার্জিন থাকবে না, তাই না? তো এখন মার্জিন রাইট 1% যদি দেই, আর একটু বেশি দেই, 5, হ্যাঁ, বুঝি নেই। হ্যাঁ, হ্যাঁ, না, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমি দেখাচ্ছি। হ্যাঁ, জি জি। মানে প্যারাগ্রাফের ভিতর আপনি প্যারাগ্রাফ চাচ্ছেন যে এত এতগুলো টেক্সট একসাথে, তারপরে আবার নিচে আর একটু। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, এই ফিচারটা তো আছে আপনার এখানে। এই দেখেন প্যারাগ্রাফ, যদি আমি এই এটারে অ্যাডুল করে যদি বলি, আহ, কি এটার প্রপার অ্যাট্রিবিউটটা হচ্ছে টেক্সট অ্যালাইন। দেখেন এখানে কি কি আসে, এন্ড, মানে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে এরো ডাউন আপ করে, এই দেখছেন, জাস্টিফাই, জাস্টিফাই করলে একদম ইয়ার মতো আসছে। এখানে মানে এগুলো নিয়ে করবেন, রিসার্চ করবেন, দেখেন কত কিছু, মানে কি আছে, অ্যাট্রিবিউট অনেক আছে, এটার ভ্যালু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা কি দিছিলাম জানো, এখানে এইটুকু রাখছি। এখন আপনাদের একটা প্রশ্ন থাকার কথা যে এখানে আমি প্রত্যেকটা সিঙ্গেল প্রোমোকে আমি দিছি, দেওয়ার পর দেখেন ডানটাও পাইছি, ডানটা কি পাওয়া উচিত ছিল? ডানটা কিন্তু দরকার নেই আমাদের, কারণ এটা ভালো দেখাবে না। তো এটার জন্য আমরা কি করব, লাস্টের যেটা আছে, এটা ধরেন লাস্ট চাইল্ড বা লাস্ট আইটেম হিসেবে নিয়ে নিতে পারেন। লাস্ট, এতে চাইল্ড নিলাম। তো লাস্ট চাইল্ড নেওয়ার পরে দেখা গেছে যে আমি যদি রিলোড দেই, এখানে এটা এখনো পাচ্ছে, কিন্তু আমি যদি এটারে একটু করে ক্লাস দেই, যেমন ধরেন সিঙ্গেল প্রোমো আবার লাস্ট চাইল্ড, দুইটা ক্লাস একসাথে রাখছি, একটু নেস্টেড করে দিলাম, তারপরে যদি দেই মার্জিন রাইট 0, কাজ করছে, দেখেন ওই মার্জিনটা চলে গেছে। এগুলোর এগুলোর না মার্জিন আছে, বাট ওইটার নাই। তো এই যে নেস্টেড করা, এখানে কিন্তু আমরা কিন্তু কোনো স্পেস দেই নাই, স্পেস দিলে কাজ করবে না, কারণ দুইটা ক্লাস এক পাশাপাশি আছে। দেখেন এই যে সিঙ্গেল প্রোমো এবং লাস্ট চাইল্ড দুইটা কিন্তু পাশাপাশি আছে, বিষয়টা একটু লক্ষ্য করেন। তো এখানে স্পেস দিলে কিন্তু এটা কাজ করবে না, এখানে কিন্তু স্পেস দিয়ে নেই, একটার পরে আরেকটা ডট দিয়ে শুরু করে দিচ্ছি। কিন্তু যখন আমি আরেকটু নেস্টেড করব, ধরেন এটার উপরে প্যারেন্ট ডিপ কোডটা, প্যারেন্ট, এটার প্যারেন্ট হচ্ছে আরআরএফ কন্টেইনার,
এটারে যদি আমি কি করি এখানে, তখন কি স্পেস দিলে কাজ, মানে স্পেস ছাড়া কাজ করবে? তখন কিন্তু কাজ করবে না, তখন স্পেস দিতে হবে। কারণ হচ্ছে ওইটা ওইটা প্যারেন্ট ডিভের ক্লাস উপরে থেকে নিয়ে আসতেছে। তো এটা আমরা এখন আর, আচ্ছা এটা কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ স্লাইডার, হ্যাঁ কি বললেন? কন্ট্রাস্ট থেকে আইকন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেয়, আমরা এই যে করবো এখন। আচ্ছা লাস্ট চাইল্ডের আমরা মার্জিন রাইটটা 0 করে দিছি। তো এখন আমরা এই এটার আমরা ই করি, এটা মানে একটু উপরে নিচে প্যাডিং দিই। হ্যাঁ 20 পিক্সেল 0 বা আর একটু বেশি দেই, 50 পিক্সেল 0। তো এখন এই দেখেন উপরে আচ্ছা এটা কি বাম দিক থেকে আসতেছে কেন? আরে কন্টেইনার তো, ও আচ্ছা ওই ইটা দেই নাই নাকি, উইথ 1170 পিক্সেল, ওটা পাচ্ছে না আর কি, মার্জিন 0। আচ্ছা এখন দেখেন আসে নাই, এখন আসছে। ওই ক্লাসটা আর কি তখন পাই নাই কোনো কারণে। তো এখন আপনি যে প্রত্যেকটা সিঙ্গেল প্রমোট ভিতরে যে আইকন, এটার বলতেছেন যে আপনি ক্লাস চেঞ্জ করবেন। তো এটার আপনি একটু নেস্টেড করে কি সিঙ্গেল প্রোমো না, সিঙ্গেল প্রোমো আই, এটাকে কালার কি করবেন আপনি? কালার ধরেন আচ্ছা গ্রিন। তো গ্রিনের কোডটা আমার ভুলে গেছি। তো এরকম, তো এটার আপনি ফন্ট সাইজ বাড়াইতে পারেন, ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপরে এটার আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করে মাঝখানে নিয়ে আসতে পারেন, যদি এখান থেকে কাজ করে কিনা। এখানে কাজ করবে না। আচ্ছা এটা আমরা রেখে আসি আগে, এটা উপরে দিতে হবে আর কি, সিঙ্গেল যে প্রোমোটিভটা আছে প্যারেন্ট, এখানে যদি আপনি টেক্সট অ্যালাইন সেন্টার দেন তাহলে সবগুলোই টেক্সট অ্যালাইন সেন্টার হবে। এই দেখছেন? তো এখন আপনি এটার নিচে মার্জিন দিবেন, ধরেন আই এর নিচে মার্জিন দরকার আপনার, তো মার্জিন বটম। আই কোথায়, তারপরে আপনার এইগুলো, হ্যাঁ এই রেগুলার স্টাইল বিভিন্ন ভাবে করা যায়। এটা যখন পিএইচডি টু এইচটিএমএল, আমি জাস্ট আজকে সিম্পল একটা জিনিস দেখালাম, পিএইচডি টু এইচটিএমএল কি করব, তখন এমন একটা স্ট্যান্ডার্ড পিএইচডি নিব আমরা, আমি বাছাই করব যেটা দিয়ে আপনি যেটা করলে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, থিম ফরেস্টের কাজও করতে পারবেন। হ্যাঁ তো ওই ধরনের, তো ওইটা সময় লাগবে বেশি আর কি। তো আমরা যদি এখন নিচে তো আর মনে করেন যে সময় কম, তো তো আমি এই কন্টেন্টটিকে বাদ দিয়ে ধরেন ফুটারে চলে গেলাম। তো হেডারের জন্য হেডার ট্যাগ ইউজ করছি, ফুটারের জন্য ফুটার ট্যাগ ইউজ করতে হবে। তো ফুটারে আমরা কিছু একটা মানে রাখবো আর কি, কপিরাইট টেক্সট বা এই জাতীয় কিছু হাবিজাবি। তো আমরা যদি রাখি this
প্যারাগ্রাফের প্যারাগ্রাফের ভিতর দিস ইজ কপিরাইট টেক্সট না? আচ্ছা আছে আপনার ওই যে চিহ্নটা মনে আছে? হ্যাঁ ওইটা 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 কত কি দিলে আসে মনে আছে? হ্যাঁ 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 টেক্সট, তারপরে আপনি ওই যে ওই চিহ্নটা আসে এইটা কোনটা? এন্ড সাইন না, আমি বলতেছি কপিরাইট যে নিয়ে আসে ওটা কি দিয়ে নিয়ে আসে? এটা এটা তারপরে হচ্ছে কোলন এটা। তো এখন ব্যাপার হচ্ছে যে এইটা এটা যখন দিবেন এটার সাথে আর একটু দিতে হবে আর কি টেক্সট, যে আর ফাউন্ডেশন বা RRF কার কপিরাইট সেটা। এখন আপনি যদি এটাই করেন, ওই যে ফুটারে এটা চলে আসছে, ফুটারের আপনি একটু স্টাইল করেন, ব্যাকগ্রাউন্ড কালার ওই গ্রিনই দেই, হ্যাঁ কারণ সবই গ্রিন আমাদের সবুজ। ও সরি, এটা কি ইয়ার মধ্যে চলে গেছে না ফুটার? আমরা কিন্তু এই এরিয়ার মধ্যে দিলে হবে না, এরিয়ার মানে এরিয়ার মধ্যে দিতে হবে। এই RRF ওভারফ্লো যে দেওয়া আছে ক্লাস, এটা কিন্তু সব জায়গায় দেওয়া আছে, সেই জন্য সে এটা পাচ্ছে। তা আমি ওইটাকে না দিয়ে দিব কি ফুটার এরিয়া, কারণ এই ক্লাসটা ইউনিক। ওভারফ্লো হিডেন দেওয়ার দরকার নেই, এখানে চলে যায় এমন অদ্ভুত আচরণ করে। ফুটার এরিয়া তারপরে ব্যাকগ্রাউন্ড দেবো না? আচ্ছা গ্রিন লিখলেই তো হয়। আবার পাচ্ছে কারণ কি? ফুটার এরিয়া উপরেও কি প্রোমো এরিয়া? ও আচ্ছা, এখানে আমি যে ওভারফ্লো হিডেন যে ওটা কিন্তু কাটা পড়ছে, হ্যাঁ সেই জন্য আর কি। ওই ওই ওইটার জন্য আর কি, ওটা ইয়া পড়ছিল আর কি, মানে আমি কেটে তারপরে ফুটার এরিয়া লিখছিলাম। তো এখন প্যাডিং দেন 20 পিক্সেল 0, বা আপনি যদি মাঝখানে রাখেন টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। আচ্ছা এখন এ হলো মোটামুটি একটা মানে একদম ভেরি সিম্পল, এটা দিয়ে কোনো কাজ হবে না, জাস্ট আইডিয়া দেয় আর কি। তো আপনারা কিন্তু কাজ করতে করতে শিখবেন, PhD যখন করবেন তখন কাজ করতে করতে শিখবেন। আসলে এইভাবে মনে করেন যে এক ক্লাসে সব ট্যাগ দেখানো মানে পসিবল না। এখানে অনেক ট্যাগ আছে, হ্যাঁ অ্যাসাইড ট্যাগ, তারপরে হেডিং ট্যাগ, তারপরে অনেক ধরনের ট্যাগ আছে, যখন প্রয়োজন পড়বে তখন নিয়ে আসবো, তখন ওইটা ভালোভাবে ক্যাচ করবে। দেখুন আপনি এইখানে যেমন ধরেন এখানে আরেকটা পেজ করছেন অ্যাবাউট আস, এটারে যদি ওপেন করি, ওপেন করার পরে দেখেন আমি যদি ভিতরে কন্টেন্ট গুলো আমি হেডার টুকু রাখি আর স্লাইডার টাইডার এগুলো কেটে দিই, হ্যাঁ কেটে দিলাম। এখন আমি যদি এই পেজটা ওপেন করি, দেখেন ওই আচ্ছা এটা এরকম হওয়ার কারণ মেইন ব্যাপার। আচ্ছা এটারও পাচ্ছে না আর কি, ওই যে ওভারফ্লো হিডেন যে ওইটার কারণে, এটা লিঙ্কিং সমস্যা কিনা। এখানে তো ওই যে আপনার যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলোই নাই, কারণ কি? এটা কারণ হচ্ছে আমরা যখন এটাকে আমি ডুপ্লিকেট করছিলাম তখন কিন্তু ওভারফ্লো হিডেনের ক্লাসটা দেই নাই, মনে আছে? তো সেই জন্য এই এই কাহিনী হয়েছে আর কি। তো এই ওভারফ্লো হিডেন মানে ক্লাসটা যদি আমরা দিয়ে দেই তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো হেডার এরিয়া, তারপরে হচ্ছে ফুটার এরিয়া,
এরপরে যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু এই যে দেখেন চলে আসছে, তো টেক্সট আসে নাই। কারণ কি? কারণ আমরা টেক্সটও মনে হয় ওই পরে করছি আর কি, কারণ লাস্টে করলাম টেক্সট, তাই না? এটা অনেক আগে আমরা ডুপ্লিকেট করছিলাম সেই জন্য। যাই হোক, এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এই মাঝখানে যদি আমরা একটা কন্টেন্ট এরিয়া নামে যদি একটা কিছু নেই, নিয়ে যদি ওইটার হাইট দিয়ে দেই, জাস্ট খালি হাইট, আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদের কি নিছি, কন্টেন্ট হাইট, হাইট হচ্ছে 400 পিক্সেল বা 400 পিক্সেল চলবে। আচ্ছা, এই মাঝখানে কি আছে তো? হ্যাঁ, এখন আমরা যদি ইয়াতে যাই, ইন্ডেক্সে যাই এরকম, অ্যাবাউট আসে যাই এরকম। এখন আপনার যদি কি হয়, ধরেন এটার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, টোটাল ব্যাকগ্রাউন্ড, তা আমার দরকার হলো অ্যাবাউট আসের ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দেব, তখন কিভাবে করবে? দুইটা কিন্তু এই যে কোনটাতে ক্লাস দিব বলেন? না না, ওইটা দিলে হবে, আমি চাচ্ছি যে পুরাটা। আপনি যদি কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডে যদি দেই, এই দেখেন এখানে যদি দেই তাহলে কোনটুকু পাচ্ছে? এইটুকু পাচ্ছি। বডিতে, হ্যাঁ এটা একটা ভালো, আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন পেজের কালার করতে পারি কিভাবে, যে আমরা এইখানে একটা ক্লাস নিয়ে রাখি, তাহলে কি ওইটাকে ধরে নেস্টেড করে আমরা কি করতে পারবো, ক্লাস, মানে মেইন রেপারকে দিলে তো আপনার ইও পাবে, এই ইন্ডেক্স এসটিএমএল ও পাবে। ডাইরেক্ট ওই শুধু বডি লেখা, হ্যাঁ, কিন্তু কিন্তু যদি লেখেন তাহলে সবগুলো পেজ পাবে। আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা পেজ, যেমন অ্যাবাউট আস বা সার্ভিসেস, ওইটাতে চাচ্ছেন, সেই জন্য আপনি কি করব, এখানে ক্লাস দিয়ে রাখবো, যেখানে হোম পেজের জন্য একটা ক্লাস রাখলাম। তো এই জিনিসটা আমি যদি অ্যাবাউট পেজে গিয়ে আমি এখানে যদি চেঞ্জ করে দেই, যে আমি আমার ক্লাসটা দিলাম ধরেন অ্যাবাউট অ্যাবাউট পেজ, হ্যাঁ, তো এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট চাই, ওইটার থেকে ডিফারেন্ট, ওটা সাদা ছিল, এটা একটু ডিফারেন্ট, তো এখন আমি কিন্তু ইজিলি করতে পারবো। এই যে বডি, এটার যে অ্যাবাউট বডি ক্লাস নেস্টেড করে দিতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ড গ্রে কালার, হ্যাঁ, গ্রে, এটা দিয়ে দেখি আসলে এখানে চেঞ্জ হচ্ছে, তো দেখি হোম পেজে চেঞ্জ হয় কিনা। হোম পেজে হবে না, কারণ হচ্ছে হোম পেজে হওয়ার তো কোনো কারণ নেই, এই দেখেন, হ্যাঁ, কারণ এটা একটা ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট পেজ, এবং ওইটা মানে ক্লাসটাও ডিফারেন্ট হয়ে গেছে, ইউনিক ক্লাস। ওই ক্লাসটা আবার যেই সব পেজ দিয়ে দিবেন ওই ওইখানে পাবে, এইভাবে। এইভাবে শুরুতে দেখাইছিলাম যে একটা index ডট এচটিএমএল থাকবে ফাইল, এভাবে আপনি 100টা বানাইতে পারেন, মানে 50টা, 30টা, যতগুলো দরকার আপনার, যতগুলো পেজ আছে সবগুলো এইচটিএমএল এরকম ফাইল করবেন, মানে আস্তে আস্তে বড় হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ইমেজটা তো আমি ওইখানে নেই নাই, ইমেজটা নিছি ফুল উইথ। আমি যদি নিতাম, আমি যদি ওইটা মানে মাঝখানে নিতাম তাহলে কন্টেইনারের ভিতরে নিতাম, আমি যে 1170 কন্টেইনার নিছি ওইটার ভিতরে আমি যদি ইমেজটা দিতাম তখন না আসতো, কিন্তু আমি কিন্তু কন্টেইনারই রাখি নাই, আপনি দেখেন এখানে, সরি, এই এখানে কিন্তু আমি স্লাইডার, এই দেখেন এখানে কি কন্টেইনার রাখছি, আর আর কন্টেইনার নামে যে একটা ক্লাস নিয়েছিলাম ওটা কি রাখছি? নাই, কারণ কি আমি ফুল উইথ চাইছি, ফুল উইথ। আমি যদি ওইটা দিয়ে দিই, এখনই দিয়ে দিতে পারেন, দেখা যেতে পারে,
এই যে এখন দিয়ে দিলাম, এখন দেখেন ওই ওই এটা ওই কন্টেইনার অনুযায়ী আসবে, সেই এই পর্যন্ত আসছে। তো এটার এই মানে ইটা চেঞ্জ হয়ে গেছে, প্যারেন্ট ক্লাসটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সে আবার উইথটা পাচ্ছে না। এই তো। হ্যাঁ জি বলেন। হ্যাঁ। ও আচ্ছা, ওইটা হচ্ছে আপনি চাচ্ছেন একটাই রিপিট করবেন না। হ্যাঁ, যে একটাই, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, মানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিলে পুরোটাই পাবে, সে ফেটে যাবে যদি ছোট হয়, সাইজটা ছোট হলে সে ফেটে যাবে, ফেটে মানে ওটা রেজুলেশনটা কমে যাবে, কিন্তু আপনার এটা ফুল উইডথ যে যতটুকু জায়গা আছে পুরাটুকু নিয়ে নেবে। হ্যাঁ, রিপিট করলে ওই যে ওই ইমেজটা রিপিট হবে, এইটুকু আবার আবার ওইটাই হবে, আবার এরকম পুরা জায়গা নিতে। পিকচারটা কি? সিএসএস দিয়ে ইউআরএল, মানে ইউআরএল করে ব্যাকগ্রাউন্ড, ওইখানেই আপনার ওই নিচে আরেকটা অ্যাট্রিবিউট লিখবেন, মানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে হবে, আর কিছু না। তো আমরা এইভাবে যে প্রজেক্টটা যে শুরু করছিলাম, এইভাবে কিন্তু এটা একটা ছোট একটা প্রজেক্ট দেখালাম, মানে ছোট, একদম ছোট, এটা দিয়ে কোনো কাজে আসবে না, জাস্ট আর কি একটা আইডিয়া দেওয়ার জন্য, যারা একেবারেই কিছুই জানে না তাদের জন্য, যে মানে কি। তো এখানে অনেক এমন কিছু আছে, এগুলা ধরে ধরেই আপনারা মানে আস্তে আস্তে বড় বড় প্রজেক্ট কি করবেন। যেমন একটা ফাইল ছিল আমাদের ইন্ডেক্স এইচটিএমএল, একটা পরে অ্যাবাউট আস, তারপর সার্ভিস, এভাবে বড় বড় করে এটার ভিতরে অনেক বেশি কন্টেন্ট দিয়ে আমরা অনেক মানে বড় সাইট বানাইতে পারবো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসটা নিব জেকুইরির উপর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, জেকুইরি যদি না বুঝেন, এখানে jQuery যদি না বুঝেন তাহলে অনেক কিছু, অনেক লাইব্রেরি ইউজ করতে পারবেন না, অনেক ইফেক্টের ব্যাপার আছে, মানে ওই মানে স্লাইডিং বা যে কোনো র কোড লেখা লাগতে পারে, তো ওইগুলো আপনি করতে পারবেন না। jQuery মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ওইটা মানে খুব মনোযোগ দিয়ে দেখেন, পরে কাজ মানে কাজে লাগবে, এবং এরপরে ক্লাস থেকে আমরা পিএইচডি ধরবো।